আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমাদের ইতোমধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা হয়ে গেছে, রেজাল্ট হয়ে গেছে। চিটাগং বিশ্ববিদ্যালয় পরীক্ষা হয়েছে, রেজাল্ট হয়েছে। তারপরে জাহাঙ্গীরনগরে ডান। বাকি আছে শুধুমাত্র মোটা দাগে দুইটা জায়গাতে, একটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, আর হচ্ছে গুচ্ছ। মানে আমরা বাংলাদেশের টপ মোস্ট পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে যদি আমরা পাঁচটাকে সবচেয়ে বড় পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে গণ্য করে থাকি, সাধারণত ঢাকা বিশ্ববিদ্যালয়, তারপরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ। ঢাকার মধ্যে এই তিনটাকে বড় বলা হয়। এর বাইরে হচ্ছে আরো দুইটা, একটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়, আর একটা হচ্ছে চিটাগং বিশ্ববিদ্যালয়। তো এই পাঁচটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা শুধুমাত্র বাকি আছে, সেটা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। তো এখনো পর্যন্ত আমরা যারা পরীক্ষা দিয়ে প্রত্যাশিত ফলাফল পায় নাই, অথবা ভালো ফলাফল হলেও আরো একটু ভালো পজিশন প্রত্যাশা করছি, তাদের জন্য কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় একটা বড় সুযোগ রয়েছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিট এখনো আছে, সরি। এই তো মোটামুটি। তাহলে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমাদের পরীক্ষা সম্ভবত এপ্রিলের 12 তারিখের দিকে শুরু হবে, তাই না? আচ্ছা, ইউটিউবে বলতেছে ওরা নাকি দেখতে পাচ্ছে না। কেন দেখতে পাচ্ছেন না কেন? স্যার, কোন কোন লেকচার শিট ইম্পর্টেন্ট বলে দিন। এটা তো অবশ্যই আমরা বলবো, এটার জন্য তো আজকের ক্লাস। আচ্ছা, প্রীতম কুণ্ড বলতেছে এই সুযোগ হাতছাড়া করতে চায় না। তারপরে আতিক 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 শাহরিয়া বলতেছে, স্যার আরিও এর জন্য শুধু ফোকাসের শীট পড়লেই কি হবে? এগুলো নিয়ে মূলত আমাদের আজকের ক্লাস, ঠিক আছে? এটা নিয়ে আমরা ক্লাসের একদম শেষে কথা বলবো, এই জন্য ক্লাসের শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন, ঠিক আছে? আচ্ছা, সবগুলো একটুর জন্য মিস হয়েছে একজন বলতেছে। তারপরে কাটমার্ক কেমন হতে পারে, এটা আসলে বলা মুশকিল। সন্দীপ বলতে, স্যার ভোকাবুলারি নিয়ে অনেক টেনশনে আছি। এই টেনশন না করে ওই টেনশন করার সময়টুকু যদি একটু ভোকাবুলারি পড়তেন, তাহলে হয়তো ভোকাবুলারি টেনশনটা অর্ধেক কমে যেত। কিন্তু না, আমরা হচ্ছে প্রচুর টেনশন করব, কিন্তু স্যার পড়তে পারবো না। তো যাদের যাদের প্রচুর টেনশন ভোকাবুলারি নিয়ে, তাদের প্রতি আমার পরামর্শ হচ্ছে যে আপাতত ওই টেনশনের সময়টুকু একটু ভোকাবুলারি পড়ে ফেলেন, ঠিক আছে? ওকে, আচ্ছা, আমরা তাহলে প্রথমত যে কাজটা করব, গত বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে টোটাল 3টা শিফটে পরীক্ষা হয়েছে। একদম কোশ্চেন প্যাটার্নটা একদম সেম, প্রত্যেক শিফটেই একই স্টাইলের কোশ্চেন হয়েছে। অর্থাৎ 1 নম্বরে যেটা, ওই শিফটের 1 নম্বরেও একই কোশ্চেন, তৃতীয় শিফটের 1 নম্বরেও একই রকম কোশ্চেন। তার মানে 3টা শিফটকে সেম প্যাটার্নের কোশ্চেনে পরীক্ষা হয়েছে। তো আমরা যেটা করব, আগে হচ্ছে গত বছরের 2টা কোশ্চেন আমরা একটু দেখব, তাহলে মোটামুটি আপনারা ক্লিয়ার আইডিয়া পাবেন যে কোন টাইপের প্রশ্ন হচ্ছে। আমি সর্বশেষ একদম শেষের দিকে সামারি করে দিব যে কোন কোন টপিকগুলো আমাদের সবচেয়ে বেশি পড়া দরকার শেষ মুহূর্তে, ঠিক আছে? ওকে, আচ্ছা, সাম্প্রতিকের পিডিএফ এই সমস্ত ইস্যু আমাকে কোশ্চেন করে লাভ নাই, আমরা ইংলিশ ক্লাস করতেছি। তো সাধারণ জ্ঞান বিষয়ক কোনো প্রশ্ন করবেন না, ওকে? আচ্ছা, তাহলে আমরা প্রশ্নটা দেখি। রাজশাহী ইউনিভার্সিটি কোশ্চেন অ্যানালাইসিস, গত বছর এই ইউনিটের শিফট 1, প্রথম শিফটের প্রশ্নটা আমরা দেখব। তো আমরা গত বছরে যেটা দেখেছি, প্রত্যেক শিফটে একটা করে প্যাসেজ এসেছে। এই প্যাসেজে হচ্ছে 8টা কোশ্চেন, প্রথম 1 থেকে 8 পর্যন্ত প্যাসেজ রিলেটেড প্রশ্ন হয়েছে। তো এই প্যাসেজ দেখলেই স্টুডেন্টদের মনের মধ্যে একটা ভীতি কাজ করে, যে মনে হয় কি ভয়ঙ্কর একটা ব্যাপার স্যাপার। তো মজার ব্যাপার হচ্ছে, আমি এই টোটাল প্যাসেজের 8টা প্রশ্ন দেখলাম, তাতে এই 8টার মধ্যে 6টা প্রশ্ন প্যাসেজ না পড়ে আনসার করা সম্ভব। তার মানে মাত্র 2টা প্রশ্ন হচ্ছে প্যাসেজের সাথে সংশ্লিষ্ট বা প্যাসেজ
রিলেটেড। এই দুইটা বাদে বাকি 6টা প্রশ্ন প্যাসেজ না পড়েই আনসার করা যায়। তো এই জন্য প্যাসেজ দেখে আপনারা অনেকে অনেক বেশি হতাশ হয়ে যান। প্যাসেজ দেখে এত হতাশ হওয়ার কিচ্ছু নাই। ওই 2টা না হোক, এই 6টা হোক, আপনার সমস্যা কি? আচ্ছা, ইউটিউবে অনেকেই কমেন্ট করতেছে, স্যার মেন্টাল ট্রমার মধ্যে আছি, সবকিছু একটুর জন্য মিস হয়ে গেছে। এটা আসলে অত্যন্ত দুঃখের ব্যাপার। এটা আসলে কষ্টের ব্যাপার। হালকার জন্য যখন ব্যর্থ হতে হয়, এর চেয়ে কষ্ট আর কোনো কিছু হতে পারে না। এরকম ব্যর্থ আমি অনেকবার হয়েছি। তো আসলে আপনাদের দুঃখটা বা কষ্টটা বুঝতে পারতেছি। ওকে, এখন আমি এই প্যাসেজ নিয়ে যেটা বলতেছিলাম, তাহলে প্যাসেজ রিলেটেড কোশ্চেন স্যার আমরা আসলে কি করব? আমি সবসময় বলে থাকি যে প্যাসেজের প্রশ্নগুলো কি করবেন, আগে অন্যান্য প্রশ্নগুলো উত্তর দিয়ে নেবেন। কারণ শুরুতেই প্যাসেজের প্রশ্ন দেখেন, এই 8টা প্রশ্ন উত্তর দিতে গেলে আপনি প্যাসেজ যদি পড়ে উত্তর দিতে যান, তাহলে দেখবেন 8টা প্রশ্নে আপনার সময় লেগে যাবে কত মিনিট? মিনিমাম 10 মিনিট তো লাগবেই। প্যাসেজ আরো পড়তে হয়, 10 থেকে 12 মিনিট লাগবে। ঠিক আছে? শুরুতেই কি করব আমরা? এই প্যাসেজ নিয়ে তাড়াহুড়া করব না। তাহলে কি করব? 1 থেকে 8 পর্যন্ত যেহেতু প্যাসেজের কোশ্চেন, আমরা 9 নাম্বার থেকে আনসার করব। সব দেখেন, আপনার কি উচিত? আমাদের টোটাল কোশ্চেন হচ্ছে 28টা। তাহলে আমরা এই 8টা প্রশ্ন আগে উত্তর করব নাকি আমরা 20টা প্রশ্ন আগে উত্তর করব? দেখেন, এই 8টা প্রশ্ন উত্তর করতে আপনার সময় লাগতেছে 10 অথবা 12 মিনিট। পক্ষান্তরে এই 20টা প্রশ্ন মানে জাস্ট এমসিকিউ, এগুলোতেও কিন্তু আপনার সময় লাগতেছে সর্বোচ্চ 12 মিনিট। তাহলে কি করা উচিত? আগে 20 মার্কসে ধরা উচিত নাকি আগে 8 মার্কস ধরা উচিত? এটাও সত্য যে এই 8 মার্কস আপনার কাছে তুলনামূলক কঠিন মনে হয়, কিন্তু সাধারণ যেটা এমসিকিউ কোশ্চেন সেটা কিন্তু প্যাসেজের মতো এত কঠিন মনে হয় না। এই জন্য আমাদের প্রথম কাজ হচ্ছে প্রথমেই প্যাসেজের কোশ্চেন উত্তর করব না, আগে এমসিকিউ করব ইংলিশের। পরীক্ষা দেওয়া শেষের দিকে আমরা 10 মিনিট রেখে দেওয়ার চেষ্টা করব প্যাসেজটা আনসার করার জন্য। এখন সেক্ষেত্রে আমরা কি করব? প্যাসেজের উত্তর করতে যে শুরুতেই প্যাসেজটা পড়বো না। আমরা কি করি? আগে প্যাসেজ পড়া শুরু করি, মানে প্রচুর, এমন আস্তে আস্তে প্যাসেজ পড়ি মনে হয় আমাদের হাতে অনন্তকাল সময় রয়েছে। তো হাতে কিন্তু অনন্তকাল সময় নাই। এই জন্য আমরা কি করব? আস্তে আগে প্যাসেজটা পড়বো না, সবার আগে কোশ্চেন পড়বো। তাহলে আমরা দেখি, হুইচ সেন্টেন্স ইউজেস দ্য ওয়ার্ড রেট কারেক্টলি? বলেন তো যে এই বাক্যে রেট শব্দটা কোন মানে এই রেট শব্দটা কোন বাক্যে সুন্দরভাবে ব্যবহার করা হয়েছে? এই আনসার করার জন্য প্যাসেজ পড়ার কোনো দরকার আছে? প্যাসেজের সাথে এটা সম্পর্কিত না। আমি কোশ্চেন গুলো দেখে নিচ্ছি। Which of the following contains true information about the extract? এটা এই প্রশ্নের উত্তর করতে হলে অবশ্যই আপনাকে প্যাসেজ পড়তে হবে। ওকে, which of the following uses the noun form of confront? কনফ্রন্ট শব্দটা নাউন কি? এটা কি প্যাসেজ পড়ার কোনো দরকার আছে এটার? নাই। আমরা পরে উত্তর করতেছি। Which of the following is the most suitable title for the extract? যে আমরা যে প্যাসেজটা পড়লাম, এই প্যাসেজটার সুন্দর টাইটেল কোনটা হতে পারে? এটার জন্য কিন্তু অবশ্যই প্যাসেজ পড়তে হবে। ওকে, রাখি। 5 নাম্বার প্রশ্নটা দেখেন, it is also possible that some of these ideas will be mistaken. এটার অনুবাদ কি হবে? এটার জন্য প্যাসেজ পড়ার কোনো দরকার আছে? না। তারপরে আসেন, which one is the correct noun of equivalent? ইকুইভ্যালেন্ট শব্দটার কারেক্ট নাউন কোনটা? এটা ওই প্যাসেজের মধ্যে আছে, এই শব্দটা এই জন্য দিয়েছে। এটার জন্য কিন্তু প্যাসেজ পড়ার কোনো দরকার নাই। হুইচ ওয়ান ইজ দ্য অ্যাকসেপ্টেবল নাউন ফ্রেজ? এটার জন্য প্যাসেজ পড়ার কোনো দরকার নাই, কারণ এটা প্যাসেজের কোশ্চেন, প্যাসেজ না পড়ে আনসার করা যায়। হুইচ ওয়ান কন্টেইনস দ্য কারেক্ট ইউজ অফ ট্রপিক্যাল? নিচের কোন বাক্যের মধ্যে ট্রপিক্যাল শব্দটাকে সুন্দর করে ব্যবহার করা হয়েছে? তাহলে দেখেন, যেটা বলতেছিলাম, 8টা কোশ্চেনের মধ্যে মাত্র
দুইটা প্রশ্ন আনসার করার জন্য কি করতে হবে, আমাদের প্যাসেজ পড়তে হবে। তাহলে যেটা করব আমরা এখন, এই যে শেষে যদি সময় নাও থাকে তাহলে দুইটা কোশ্চেন বাদ দেন, সমস্যা নাই, দুটো কোশ্চেন বাদ দিয়ে 6টা প্রশ্ন আনসার করেন, তাও তো খারাপ না। তো এই জন্য প্যাসেজ নিয়ে আমরা কি করি, মানে হুতোষে ভয় পাই আর কি, মানে কোনো কারণ ছাড়াই, যে প্যাসেজ নিয়ে যেহেতু ভয় পেতে হবে, সবাই ভয় পাচ্ছে, অতএব চিলে কান নিয়ে গেছে, আমরা কান হাতে মাথায় আছে কিনা এটা চেক না করে আমরা চিলের পিছনে দৌড়ানো শুরু করি। ওকে, অনেকে অনেক কথা বলতেছেন, আমি এই কথাগুলো ক্লাসের শেষের দিকে উত্তর দিব। স্যার পড়ালেখা করতে একটু ভালো লাগে না, মেহেদি হাসান বলতেছে। তারপরে স্যার আমার এক জায়গায় তো হয় নাই, ডিউ এক্সামের আগে আমার বাবা মারা গেছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আল্লাহ ভরসা, আপনার বাবাকে আল্লাহ তাআলা জান্নাত নসিব করুক, পরবর্তী পরীক্ষাগুলো ভালো করে দেন। ওকে, ঠিক আছে, আমরা এগুলো নিয়ে পরে কথা বলবো। তাহলে প্যাসেজের ক্ষেত্রে সহজ কথা হলো, আগে আমরা প্যাসেজের উত্তর করব না, শেষে উত্তর করব। এরপর প্যাসেজের মধ্যে যেই কোশ্চেনগুলো প্যাসেজের সাথে সম্পর্কিত না, মানে প্যাসেজ না পড়ে উত্তর করা যায়, ওই কোশ্চেনগুলো আগে অ্যাড্রেস করব। মাত্র 2টা কোশ্চেনের জন্য আমাদের প্যাসেজ পড়তে হবে। ওকে, তাহলে আমরা আবার 1 নম্বরে চলে আসি। সেন্টেন্সের মধ্যে রেট শব্দটা কোনটায় ব্যবহার করা হয়েছে বলেন? হাইপ অফ রেইন ফরেস্ট ইজ রেটেড, এটা হচ্ছে না। দ্য রেট অফ ডিস্ট্রাকশন অফ রেইন ফরেস্ট ইজ অ্যালার্মিং। তারপরে ইউ আর আস্কড টু রেট দ্য ক্যারেক্টার অফ ইউর ফ্রেন্ড, কোনটাতে কারেক্ট উত্তর বলেন? দেখেন, রেট মানে কি? হার, মানে ওই যে বলে না রেট, মানে এটা রেট অনেক বেশি, রেট মানে দাম না, কিন্তু এখানে আমরা এই প্যাসেজে যদি পড়ি তাহলে প্যাসেজে রেটটা হার অর্থে ব্যবহৃত হচ্ছে। ওকে, তাহলে এখানে দেখেন অপশন বি তে, দ্য রেট অফ ডিস্ট্রাকশন অফ রেইন ফরেস্ট ইজ অ্যালার্মিং, বলতেছে রেইন ফরেস্টের যে ধ্বংসের হার, পরিমাণ, এটা কি খুবই ভয়ঙ্কর। তাহলে আনসার হচ্ছে বি। পরের প্রশ্নটা আমরা 2 নাম্বারটা পরে দেখতেছি। হুইচ অফ দ্য ফলোইং ইউজেস দ্য কনফ্রন্ট? কনফ্রন্ট মানে হচ্ছে মোকাবেলা করা। তো কনফ্রন্টের সঠিক নাউন কোনটা? সঠিক নাউন হচ্ছে কনফ্রন্টেশন। কনফ্রন্টের নাউন হচ্ছে কনফ্রন্টেশন, যেটা আছে শুধুমাত্র অপশন বি তে। এটা কিন্তু প্যাসেজের কোনো কোশ্চেনই না। ওকে, 4 নাম্বার কোশ্চেনটা দেখেন, এটা পরে দেখবো। এই দেখেন, ইট ইজ অলসো পসিবল দ্যাট সাম অফ দিস আইডিয়াস উইল বি মিস্টেকেন। এটাও সম্ভব যে এখানকার কিছু আইডিয়া ভুল হতে পারে, এটাও সম্ভব যে এই ধারণাগুলোর মধ্যে কিছু ভুল হবে, এটাও সম্ভব যে এই ধারণাগুলো ভুল। তাহলে কোনটা হবে বলেন? 5 নম্বরে কি? এই যে সাম অফ দিস আইডিয়াস, মানে এই আইডিয়াগুলোর মধ্যে, এই ধারণাগুলোর মধ্যে কিছু, এটা অপশন এতে আছে, এই ধারণাগুলোর মধ্যে কিছু, যেটা শুধুমাত্র অপশন এতে আছে। তাহলে এটাও সম্ভব যে এই ধারণাগুলোর মধ্যে কিছু ভুল হবে। 6 নম্বরে ইকুইভ্যালেন্ট নাউন কি? আমরা জানি ইএনটি থাকলে এটা সাধারণত অ্যাডজেক্টিভ হয়। এই অ্যাডজেক্টিভ গুলোকে নাউন করতে হয় কি করে? ইএন সিই যোগ করে দিতে হয়। তাহলে ইএন সিই আছে শুধুমাত্র অপশন কোনটাতে? সি তে। ইকুইভ্যালেন্ট থেকে ইকুইভ্যালেন্স, ইকুইডিস্টেন্স তো হতে পারে না। সহজ কোশ্চেন ছিল কিন্তু। হুইচ ওয়ান ইজ অ্যাকসেপ্টেবল ফ্রেজ? বলতেছে নিচের কোনটা গ্রহণযোগ্য ফ্রেজ, লেখার মধ্যে কোনটাকে ব্যবহার করা হয়? সেটা হচ্ছে গ্রাফিক প্রেজেন্টেশন,
মানে কোনো কিছু যদি আমরা প্রাণবন্ত উপস্থাপনা করতে পারি, সুন্দর করে ফুটিয়ে তুলতে পারি, সেটাকে বলা হয়ে থাকে গ্রাফিক প্রেজেন্টেশন, মানে অত্যন্ত প্রাণবন্ত এবং চমৎকার প্রেজেন্টেশন। কিন্তু কারেক্ট আনসার কিন্তু অনেকেই দিচ্ছে ইউটিউব থেকে, সামিয়া, তারপরে আখি, লোকমান, নুরুল, ফারহানা, আফিয়া, আব্দুর রহমান, মেহেদি, রিফা আক্তার, তারপরে সুমাইয়া, তারপরে তানিয়া আক্তার, তারপরে সাদিয়া হালদার, মেধা, ফারহানা, তারপরে মিজু, সোমাইয়া মারিয়া, মেহেদি, ফারহানা হক, শান্তা, আকাশ, এরা কিন্তু সবাই কারেক্ট উত্তর দিয়েছে। ওকে, 8 নম্বর প্রশ্নটা দেখেন, টপিক্যাল। টপিক শব্দটা নিচের কোন বাক্যে মানে কারেক্ট ব্যবহার করা হয়েছে? দ্য টপিক অফ ডিসিপ্লিন বলে কিচ্ছু না, এরকম কোনো শব্দ নাই। টপিক অফ ক্যান্সার আছে, কিন্তু এই যে বাংলাদেশের উপর দিয়ে টপিক অফ ক্যান্সার, বা ইংলিশে কি বলে, বাংলায় কি বলে জানো, কর্কট ক্রান্তি রেখা। তাহলে টপিক অফ ক্যান্সার এটা কিন্তু কারেক্ট ব্যবহার, আর এগুলো কোনোটাই কিন্তু কারেক্ট ব্যবহার। টপিক অলওয়েজ, এটা টপিক নট টপিক। ঠিক আছে, তাহলে কারেক্ট উত্তর হচ্ছে বি। তাহলে দেখেন 8টার মধ্যে 6টা কোশ্চেন আমরা প্যাসেজ না পড়ে আনসার করে ফেলেছি। ঠিক আছে, এবার আসি 2 নাম্বার কোশ্চেন। বলতেছে হুইচ অফ দ্য ফলোইং কন্টেন্স ট্রু ইনফরমেশন অ্যাবাউট দ্য এক্সট্রাক্ট? দ্য প্লাইট অফ দ্য রেইন ফরেস্ট হ্যাজ লার্জলি বিন ইগনোরড বাই মিডিয়া। আমরা প্যাসেজটা একটু পড়ি, আপনারা দ্রুত পড়ে ফেলেন, 1 মিনিট সময় দিলাম, পড়ে ফেলেন। দ্রুত টানা পড়ে ফেলেন। দেখেন এখানে vivid media coverage, it is likely that children have formed ideas about rainforest এটুকু দেখেন। এবার আসি কোশ্চেনে, কোনটায় জানো, এই যে অপশন বি তে দেখেন তো মিলে কিনা এটা। Children would form opinions on rainforest based on information given by media। তাহলে এটা ট্রু না? ওকে, আবার মিলাই দেখেন। তাহলে আমাদের কাজ কি, এই কোশ্চেনটা আগে পড়বেন, যে কোশ্চেনটা আপনি আটকাইছেন ওই কোশ্চেনটা পড়বেন, অপশনগুলো পড়বেন, অপশনগুলো পড়ার পরে প্যাসেজে চলে যাবেন। এবার এটার সাথে মিলাবেন যে কোনটার সাথে মিলতেছে। ঠিক আছে, দেখেন যে চিলড্রেন উড ফর্ম, চিলড্রেন তাদের মতামত রেইন ফরেস্ট সম্পর্কে মিডিয়া দ্বারা মতামত তাদের তৈরি হয়। এখানে এই কথাটাই কিন্তু বলতেছে যে ফ্রিকোয়েন্ট অ্যান্ড অফেন ভিভিড মিডিয়া কাভারেজ, এই যে মানে মিডিয়া কাভারেজ দ্বারা কি হয়, ইট ইজ লাইকলি দ্যাট, সম্ভাবনা রয়েছে যে চিলড্রেন উইল হ্যাভ ফর্ম আইডিয়াস অ্যাবাউট রেইন ফরেস্ট। এই যে এই পর্যন্ত পড়লেই কিন্তু এটার আনসার করা হয়ে যাচ্ছে। তাহলে বাকি থাকলো এটা আনসার। 4 নাম্বারে কি বলতেছে, টাইটেলটা কি হতে পারে? হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য মোস্ট সুইটেবল টাইটেল অফ দ্য এক্সট্রাক্ট? বলতেছে ডেভেলপমেন্ট অফ প্রোগ্রাম ইন এনভায়রনমেন্টাল স্টাডিজ উইদিন দ্য সিনসিয়ার কারিকুলাম। এটা নিয়ে কোনো কথা বলা নাই, যে এই কারিকুলাম নিয়ে কোনো কথাই প্যাসেজের মধ্যে নাই। তারপরে দ্য চিলড্রেন্স আইডিয়া অ্যাবাউট দ্য রেইন ফরেস্ট, ইমপ্লিমেন্ট ফর কোর্স ডিজাইন, এখানে এই চিলড্রেন্স আইডিয়াস অ্যাবাউট দ্য রেইন ফরেস্ট এটা নিয়ে আছে, কিন্তু ইমপ্লিমেন্টেশন ও কোর্স ডিজাইনে কিভাবে এটা ইমপ্লিমেন্টেশন হবে এ ব্যাপারেও কোনো কথা বলা নাই। তারপর দ্য এক্সটেন্ট হুইচ চিলড্রেন হ্যাভ বিন মিসলিড বাই মিডিয়া, এটা নিয়েও কোনো কথা বলা নাই। আছে কি রেইন ফরেস্ট নিয়ে, আরেকটা হচ্ছে দেয়ার রিপ্রেজেন্টেশন, মানে এটাকে কিভাবে উপস্থাপন করা হয়ে থাকে। তাহলে আনসার হচ্ছে ডি। ওকে, এবার আমরা প্যাসেজের বাইরে যে কোশ্চেনগুলো সেই কোশ্চেন দিয়ে আসি। স্পেলিং খুব স্বাভাবিকভাবে একটা আসবে। এই যে আপনারা মাঝে মাঝে একটা কোশ্চেন করেন, স্যার কোন কোন লেকচার শিট পড়বো, কারণ স্পেলিং তো সব লেকচার শিটে আছে, তো এইটা কোনো কোশ্চেন না। দেখেন রাজশাহী ইউনিভার্সিটি কোশ্চেন হবে 28টা, তো 28টা কোশ্চেন যখন হয় আসলে তখন কোনো টপিক বাদ দেওয়া যায় না, সবগুলো টপিক থেকেই মোটামুটি প্রশ্ন হয়ে থাকে।
কিন্তু ঢাবিতে প্রশ্ন হয় মাত্র 15টা। তো এই 15টার মধ্যে না সাজেশন করা যায়, কিন্তু যখন 28টা বা 40টা প্রশ্ন হয়, যেমন হচ্ছে আমাদের চিটাগং বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন হয় প্রায় 30টা না 35টা যেন, তাহলে এখানে কিন্তু কোনো সাজেশনের সুযোগ নাই, এখানে সবগুলোই পড়তে হয়। তাহলে আমাদের কি বের করতে হবে? হুইচ ওয়ার্ড ইজ কারেক্টলি স্পেলড? রিনেসেন্স বানানটা কি ঠিক আছে? রেনেসা বানানটা ঠিক আছে? রেনেসা বানানটা আমরা মনে রাখবো এইভাবে, এটা অনেকবার এসেছে, আবার পরীক্ষায় আসতে পারে। রিনা ইজ ভেঙে ভেঙে মনে রাখবেন। সেন্স, আমার রেগুলার আমি যখন অফলাইনে ক্লাস নিতাম, অফলাইন ব্যাচের স্টুডেন্ট কারা কারা আছে? এই যে রোকেয়া ইসলাম অনলাইন, অফলাইন ব্যাচের স্টুডেন্ট কেউ আছে এখানে? যারা আমার অফলাইন ব্যাচে ক্লাস করতো ফার্ম গেটে অথবা মৌচাক, আচ্ছা আচ্ছা আছে যে আশিক, তারপর আতিক শাহরিয়া, এরা কিন্তু আমার অফলাইনের স্টুডেন্ট মনে হচ্ছে। সন্দীপ চৌধুরী, আচ্ছা 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 ঠিক আছে, ওকে। আশিক তো অনেক মানুষ আছে, প্রীতম কুণ্ড ওর বন্ধু ক্লাস করতো। আচ্ছা, তাহলে দেখেন এই বানানটা আমরা সহজে মনে রাখবো, রিনা ইজ সেন্স, তাহলে রেনেসা বানানটা হয়ে যাবে। তারপরে আমাদের কোটেশন, কোটেরিয়ান, এটা বানানটা ভুল। তারপর এটিকুয়েট, এটিকুয়েট বানানটা কি? এটি কিউ ইউ ই টি ই, ডাবল ই না, একটাই হবে, এটিকুয়েটটি, ঠিক আছে। তারপরে কি? তাহলে এটাও ভুল, এটা কারেক্ট। রিপিটেশন, এটা ইম্পর্টেন্ট একটা বানান। কিসের জন্য আমরা এখানে মানে কনফিউজটা কোথায় হই? কনফিউজড হচ্ছে দেখেন রিপিট, এটা ভার্ব, রিপিএটি, এটা হচ্ছে ভার্ব। এই ভার্বটা যখন কি হয়ে যায়, নাউন হয়ে যায়, তখন এই যে এটা আছে এটা আর থাকে না, এটা পড়ে যায়, তখন বানানটা হয়ে যায় রিপিটেশন। তাহলে দেখেন এই যেখানে একটা এ ছিল ওইটা কিন্তু নাই। এরকম আরো কয়েকটা বানান আছে, মেইনটেনেন্স, প্রোনাউন্সিয়েশন, এগুলো কিন্তু একই প্যাটার্নে। এক্সপ্লানেশন এবার কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছিল, মনে আছে? দেখেন এক্সপ্লেইন, এই যে ভার্বের সময় কি আই আছে, কিন্তু নাউন যখন হয়ে যাচ্ছে তখন এই আইটা কিন্তু আর থাকতেছে না। এক্সপ্লানেশন, এবার কিন্তু আইটা পড়ে গেছে। তো একই টাইপের বানান, তাহলে আনসার হচ্ছে ডি। ওকে, এবার আসেন, হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট ট্যাগ কোশ্চেন? নাথিং ইজ সার্টেন, কোনটা 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 হবে বলেন তো? নাথিং ইজ সার্টেন কোনটা কারেক্ট ট্যাগ কোশ্চেন? ওকে, আচ্ছা আমরা দেখি, নাথিং থাকলে সাবজেক্ট কি দ্যাট হয়? নাথিং ইজ সার্টেন, ইজ দ্যাট নাকি ইজ ইট? ইজ ইট হয় না, এই জন্য অপশন এটা ভুল। এবার সিটা দেখি, মোস্ট অফ দেম নো ইংলিশ, মোস্ট অফ দেম নো, নো ভার্বটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ট্যাগের সময় কি ডিড নট হবে নাকি ডোন্ট দে হবে? ডোন্ট দে হওয়ার কথা, এই জন্য সিটা ভুল। মজার ব্যাপার হচ্ছে এই প্রশ্নে বি এবং ডি দুটাই কারেক্ট। খেয়াল করেছেন? দেখেন তো বি তে কোনো ভুল আছে? আমি তো কোনো ভুল পাচ্ছি না। দেয়ার ইজ সামথিং রং উইথ হার, বলতেছে সেখানে কিছুটা রং আছে, তাহলে ইজেন্ট দেয়ার, তাহলে দেয়ার থাকলে ইজন্ট দেয়ার করা যায়। আবার ডি তে দেখেন ইউ স্পিক বাংলা, ডোন্ট ইউ, এটাও কিন্তু কারেক্ট। তাহলে বি এবং ডি দুইটাই কারেক্ট নেওয়া যায়, তবে বি চেয়ে ডিটাকে একটু বেশি প্রেফার করা যেতে পারে, ঠিক আছে? তবে বিও কারেক্ট উত্তর, দুটাই কারেক্ট উত্তর। আসলে রাজশাহী ইউনিভার্সিটি কোনটা কারেক্ট হিসেবে নিয়েছে এটা আমরা জানি না, অনেক সময় দুইটাও কারেক্ট উত্তর হিসেবে নেয়। ফাইন্ড আউট দ্য
ইনকারেক্ট সেন্টেন্স। কোনটা ইনকারেক্ট? কি ব্যাপার? Okay. Find out the incorrect sentence. Option A, the prices rose steeply, মানে প্রাইস দাম একদম সোজাসুজি বেড়ে গেছে, এটা কারেক্ট, কোনো ভুল নাই। Nuns take a vow of chastity, যারা আর কি নানস মানে যে ভিক্ষু, ওনারা সতীত্বের বা সততার শপথ নেন, এটাও কারেক্ট। তারপর ফলো ইন ইউর ফাদার্স ফুটপ্রিন্ট, এটাও কারেক্ট। অপশন সিটা হচ্ছে ইনকারেক্ট। কোথায় ইনকারেক্ট? তারিখের আগে সাধারণত কি বসে বলেন তো? কোন ডেটের পূর্বে সাধারণত এই যে 1 তারিখ, 1 মের 1 তারিখ, ইন না বসে বসবে হচ্ছে অন। তাহলে আনসার হচ্ছে সি। ওকে, what parts of speech? massive diasporas নাউন। নাউনের আগে সাধারণত যে শব্দটা থাকে সেটা কোন পার্টস অফ স্পিচ হয়? সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ হয়। তাহলে আনসার হচ্ছে কোনটা? সি। এগুলো কিন্তু আমরা অনেকবার শিখেছি। আমাদের মনে হয় না রাজশাহী ইউনিভার্সিটি আপনাদের পরীক্ষায় বড় ধরনের সমস্যা হবে। সহজ সহজ প্রশ্ন কিন্তু দেখেন। জুভেনাইল মানে কি? আনসার বলেন জুভেনাইল ডিলিনকুয়েন্সি মানে হচ্ছে কিশোর অপরাধ। জুভেনাইল ডিলিনকুয়েন্সি মানে হচ্ছে কিশোর অপরাধ। যারা জুভেনাইল মানে কিশোর, এই যাদের বয়স মোটামুটি কতর মধ্যে এই 13 থেকে 19-এর মধ্যে, তাহলে এরা কি? এরা কিশোর। আপনারা এখনো অনেকে কিন্তু কিশোর আছেন, তাহলে এরা কি বিশাল অভিজ্ঞ, মানে খুব বিশাল বুদ্ধিমান হয়ে গেছে? ব্যাপারটা এরকম না। এরা হচ্ছে ইনএক্সপেরিয়েন্সড, অনভিজ্ঞ। এরা হচ্ছে ইয়াং। তারপরে এদেরকে কি বলা যায়? তারও গ্রিন বলা যায়। কিন্তু এই যে গ্রিন হর্ন একটা ইডিয়মস আছে। গ্রিন হর্ন মানে কি বলেন তো? গ্রিন হর্ন মানে হচ্ছে অনভিজ্ঞ, যার অভিজ্ঞতা কম, অল্প বয়স। ঠিক আছে? তাহলে জুভেনাইল মানে হচ্ছে অনভিজ্ঞ, এই কিশোর বলবান আর কি। A person who is 100 years old or older than that, একজন 100 বছর বয়স্ক মানুষকে কি বলা হয় বলেন তো? 100 বছর বয়স্ক মানুষকে বলা হয় শতবর্ষী। বাংলায় আমরা যেটাকে বলি, ইংলিশ হচ্ছে সেন্টেনারিয়ান। আর সেঞ্চুরি মানে হচ্ছে শতক, 100। এটাকে এমনি জাস্ট শতক বলা হয়। আর সেন্টিনারিয়ান মানে হচ্ছে শতবর্ষী। যার বয়স হচ্ছে 80 বছর, তাকে কি বলা হয় বলেন তো? তাকে বলা হয় অক্টাজেনেরিয়ান। যার বয়স হচ্ছে 80 বছর বা 80 বছরের বেশি, তাকে বলা হয় অক্টাজেনেরিয়ান। ঠিক আছে? ওকে, এই যে অক্টা, হেক্সা, এগুলো আপনার হেক্সামেশন বলে না? এই যে কাদের যেন হেক্সামেশন সারা জীবন হেক্সামেশন থেকেই যায়, ব্রাজিলের। গুড। তো হেক্সামেশন মানে কি? হেক্সা মানে হচ্ছে 6, ষষ্ঠ। তো এদের হেক্সা আর কখনো পূরণ হয় না, ওই 5 শেষ হওয়ার পরে হেক্সা থেকেই যায় আর কি। প্রত্যেক বছর ওরা হচ্ছে বিশ্বকাপে আসে, বলে হেক্সামেশন। এই হেক্সামেশন কখনো পূরণ হয় না, বরং আরো তারা 7 আপ খেয়ে বসে থাকে। এই যারা ব্রাজিলের সাপোর্টার, এরা কিন্তু আমাকে কঠিন ভাবে ধরতেছে যে স্যার আপনি এই সমস্ত কি কথা বলেন। আমি কিন্তু আর্জেন্টিনার সাপোর্টার না। ওকে, এবার পরের কোশ্চেন দেখেন। হি হ্যাড ম্যানি অ্যাকোয়েন্টেন্সেস বাট ফিউ রিয়েলি ক্লোজ ফ্রেন্ডস। এটা কোন বাক্য বলেন তো? আমরা বাট খুঁজে পাচ্ছি। সাধারণত এন্ড, অর, বাট, এই কোঅর্ডিনেটিং কনজাংশন গুলো যদি থাকে, তাহলে সেই বাক্যটা হয় হচ্ছে কি বাক্য? কম্পাউন্ড বাক্য। তাহলে আপনার কোশ্চেন হচ্ছে ভাই এই পাশে একটা ক্লজ,
তাহলে এই পাশের ক্লজে ভার্ব কই? এই পাশের ক্লজে ভার্বটা কি আছে? সাইলেন্ট আছে। মূলত বাক্যটা এমন ছিল, হি হ্যাড মেনি অ্যাকোয়েন্টেন্সেস বাট few of them are really close friends. A few of them, few are হবে আর কি, few আরটা এখানে কি করা রয়েছে? উজ্জ্ব রয়েছে বা সাইলেন্ট রয়েছে। তাহলে বাক্যটা কি? কম্পাউন্ড বাক্য। কম্পাউন্ড বাক্যে দুইটা ক্লজ থাকে এবং কোঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে থাকে কি? এন্ড, অর, বাট, এলস থাকে মাঝে মাঝে। ওকে, কারেক্ট উত্তর দিচ্ছে শারমিন আক্তার, সাদিয়া আফরিন, তারপর সাবিহা তাবাসসুম, আশিক, এরা কিন্তু কারেক্ট উত্তর দিয়েছে। ওকে, বিং আর্ডেন্ট। আর্ডেন্ট মানে কি বলেন তো? আর্ডেন্ট মানে হচ্ছে প্রবল আগ্রহী, প্রবল উৎসাহী। তাহলে আর্ডেন্ট হওয়া মানে হচ্ছে বিং ইন্টেন্স, মানে কোনো কিছু প্রচন্ড রকমের হওয়া আর কি, এরকম বোঝায় হচ্ছে আর্ডেন্ট দ্বারা। তাহলে এটা হবে বিং ইন্টেন্স। ভোকাবস থেকে কিন্তু প্রচুর প্রশ্ন এসেছে, আমি দেখাচ্ছি একটু পরে। বিং ফাস্টিডিয়াস। ফাস্টিডিয়াস মানে হচ্ছে এমন টাইপের লোক, যেই লোক সবকিছুতে খুঁত ধরে, একটু এদিক ওদিক হলে বলে এটা এমন হলো কেন, এটা এমন হলো কেন, এখানে হালকা ময়লা রয়েছে, মানে একদম সবকিছু তার কাছে কি লাগবে? নিট অ্যান্ড ক্লিন, একদম যেভাবে চাই ঠিক সেভাবে। এই টাইপের লোকদেরকে বলা হয়ে থাকে ফাস্টিডিয়াস। ঠিক আছে, ফাস্টিডিয়াস মানে খুঁতখুঁতে, সুন্দর বাংলা। তো ওরা কি খুঁজে সব সময়? এই শব্দটা পারফেকশনের সাথে রিলেটেড। এরা সবকিছু কি চায়? পারফেক্ট চায়। ঠিক আছে, তাহলে এটা হবে পারফেকশনের সাথে রিলেটেড শব্দ। মিনিং অফ অন দ্য হরাইজন। অন দ্য হরাইজনটা হচ্ছে, এটা একটা ইডিয়মস। অন দ্য হরাইজন মানে হচ্ছে যে এই জিনিস খুব দ্রুত ঘটবে, এরকম কোনো কিছু বোঝাতে আমরা বলি অন দ্য হরাইজন। তাহলে দ্য ইলেকশন অফ বাংলাদেশ ইজ অন দ্য হরাইজন, মানে বাংলাদেশের ইলেকশন খুব দ্রুতই ঘটতে যাচ্ছে। তাহলে লাইকলি টু হ্যাপেন সুন, এটা ইডিয়মস, এগুলো পড়তে হবে। তারপরে দ্য টিকিট আর 20 টাকা ইচ, এটা কিন্তু বেশ কঠিন কোশ্চেন ছিল। এই ইচ শব্দটা কোন পার্টস অফ স্পেস? ইচ সাধারণত ইচ অফ দেম যখন আমরা বলি তখন এটাকে বলে থাকি প্রোনাউন, কিন্তু এই বাক্যে এটা হচ্ছে অ্যাডভার্ব। কেন? দেখেন, এই ইচ যদি বাক্যের শেষে বসে তাহলে সেটা সাধারণত অ্যাডভার্ব হয়, এটা হলো সহজ ব্যাখ্যা। ঠিক আছে, ওকে। সিনোনিম অফ ফিকটিশাস। ফিকটিশাস মানে কি বলেন তো? ফিকটিশাস মানে হচ্ছে যে ফিকশন পড়ি না আমরা, সে ফিকশন থেকে এসেছে। ফিকশন মানে কি? কাল্পনিক কোনো কিছু। তাহলে যেই জিনিস কাল্পনিক সেটা কি মানে সত্য সত্য কোনো ঘটনা, নাকি এটা তৈরিকৃত কোনো ঘটনা? যেটা তৈরিকৃত কোনো ঘটনা, বানোয়াট একটা ব্যাপার স্যাপার। তাহলে ফিকটিশাসের সিনোনিম হচ্ছে ফ্যাব্রিকেটেড, মানে জিনিসটা বানানো হয়েছে, বানোয়াট একটা ব্যাপার, মানে তৈরিকৃত, এটা বাস্তবের কোনো ব্যাপার স্যাপার না, জেনুইন কোনো কিছু না। এটা সিনোনিম হচ্ছে ফ্যাব্রিকেটেড। ইফেস মানে কি? ইফেস মানে হচ্ছে কোনো কিছু মুছে ফেলা, তাহলে এটা সিনোনিম হচ্ছে ওয়াইপ আউট। এবার দেখেন, she talks as if, আমরা জানি as if এর আগে যদি কি থাকে? প্রেজেন্ট ইনডিফিনাইট, পরবর্তীতে কি হয়ে যায়? পাস্ট ইনডিফিনাইট, তাই না? তাহলে এখানে পাস্ট আছে শুধুমাত্র অপশন সি তে। as if she were, এই যে অবাস্তব বোঝাচ্ছে, এই জন্য ওয়াজ না হয়ে কি হবে? ওয়ার হবে। ওকে, পরবর্তী কোশ্চেন। শিপমেটস অফ দ্য ancient mariner, shipmates of the ancient mariner dash the dead albatross, ওরা কি করেছিল? ওরা হচ্ছে ঝুলিয়ে রেখেছিল। তাহলে ঝোলানোর ইংলিশ কি? হাং। এই যে, আর এই হ্যাং মানে কি? ফাঁসি দেওয়া। তাহলে এখানে কি ফাঁসি দেওয়া হবে নাকি ঝোলানো হবে? ঝোলানো। তাহলে ঝুলিয়েছিল ওর ইংলিশ হচ্ছে হাং। এটার প্রেজেন্ট ফর্ম হচ্ছে হ্যাং, পাস্ট ফর্ম হচ্ছে হাং। ঠিক আছে, এটা কিন্তু আমি আগে অনেকবার দেখাইছি, অনলাইন অফলাইন অনেক ক্লাসে। আই ক্যানট পার্ট, আমি আমার বই ছাড়া একটুও থাকতে পারি না। এই যে কোনো কিছু ছাড়া থাকতে না পারা, মানে ছেড়ে থাকা, এটা ইংলিশ হচ্ছে পার্ট ফ্রম, পার্ট উইথ,
তো ওই যদি এই জিনিসগুলো বস্তু হয়, বই যেহেতু বস্তু তাহলে হবে পার্ট উইথ। এখানে যদি হতো মাই প্যারেন্টস, মানে আমার বাবা মা ছাড়া আমি একটুও থাকতে পারি না, তাহলে কি হবে? আই ক্যানট পার্ট ফ্রম মাই প্যারেন্টস। আর যেহেতু বস্তু আছে, আই ক্যানট পার্ট উইথ মাই বুকস। হোয়াট কাইন্ড অফ ম্যান ইজ কোয়াইট দ্য অপোজিট অফ অ্যাফেবল। অ্যাফেবল এটা হচ্ছে একটা মানে যার সজ্জন ব্যক্তি, অত্যন্ত অমায়িক মানুষ, অত্যন্ত ভালো মানুষ। এটা ঠিক বিপরীত কি হবে বলেন তো? কোন? ইল ম্যানার্ড। অমায়িকের বিপরীত হচ্ছে ইল ম্যানার্ড, যাদের আচরণ খারাপ, আশপাশে গেলেই বিরক্ত লাগে বা তারা আপনার সাথে খারাপ ব্যবহার করে, এদেরকে ইল ম্যানার্ড বলতে পারি আমরা। টু রিড বিটুইন দ্য লাইনস, মানে লাইনের মাঝামাঝি পড়া। টু রিড বিটুইন দ্য লাইনস মানে হচ্ছে গোপন কথা বের করা, মানে খুব মনোযোগ সহকারে মানে হিডেন মিনিংটা কি আছে সেটা বের করা। তাহলে এটার আনসার হচ্ছে সি, টু রিড কেয়ারফুলি টু ফাইন্ড এনি হিডেন মিনিং। পিভটাল কোশ্চেন মানে হচ্ছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইস্যু, সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাহলে দেখছেন মানে ইয়ে থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসতেছে আপনার হচ্ছে ইডিয়মস থেকে। A pilgrim is a person who undertakes a journey. পিলগ্রিম কাকে বলা হয় বলেন তো? তীর্থযাত্রী, তীর্থযাত্রী বা এটা হজ যাত্রীও বলা হয়ে থাকে। অর্থাৎ যারা কোনো পবিত্র স্থানের দিকে যাত্রা করেছে তাদেরকে বলা হয় পিলগ্রিম। তাহলে এরা কোথায় যাচ্ছে? হোলি প্লেস, ধর্মীয় ভাবে একটা পবিত্র জায়গাতে গেলে তাদেরকে বলা হয় পিলগ্রিম। ওকে, একই কোশ্চেন আরেকবার আসছে, দুইবার আসছে। ঠিক আছে, এবার আমরা শিফট 2 এর কোশ্চেন আছে, এই শিফট 2 এর কোশ্চেন গুলো দ্রুত শেষ করব। ঠিক আছে, এরপরে আমরা অ্যানালাইসিসে চলে যাব যে কোন কোন টপিক গুলো সর্বশেষ। স্যার লিটারেচার পার্ট বলতে কি টেক্সট বুকের সব গল্পগুলো বোঝায়? লিটারেচার পার্টের কোশ্চেনটা কেন আসতেছে বলেন তো? রাজশাহী বিশ্ববিদ্যালয়ে লিটারেচার থেকে কোনো প্রশ্ন হয় নাই, গত বছরও হয় নাই, তার আগের বছরগুলোতেও সাধারণত আমরা দেখি নাই। লিটারেচারের সাথে সম্পর্ক আছে শুধুমাত্র চিটাগং বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে, তো সেটার পরীক্ষা তো হয়ে গেছে, তো সেখানেও কিন্তু এটা সম্পর্ক নাই, আছে ডি ইউনিট। অতএব লিটারেচারের নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নাই। নাবিলা মিম, বুঝতে পারছেন? এই যে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এই সেটের প্রশ্নে টেক্সটের একটা প্রশ্ন পেয়েছি, টেক্সট থেকে কোনো প্রশ্ন আসে নাই। লিটারেচার বলতে সাহিত্য মানে শেক্সপিয়ার, তারপরে হচ্ছে জন কিটস, পিবি শেলি, এদের ব্যাপারে কোনো প্রশ্ন হয়েছে? হয় নাই। শুধুমাত্র চিটাগং বিশ্ববিদ্যালয় লিটারেচার থেকে একটা দুইটা প্রশ্ন হয়, যেটা বি ইউনিটে আপনারা দেখেছিলেন। এর বাইরে অন্যান্য কোথাও আসলে জাহাঙ্গীরনগরে হয়ে থাকে, তো জাহাঙ্গীরনগরের পরীক্ষা তো শেষ অলরেডি। তাহলে লিটারেচার নিয়ে আপাতত একদম চাপ নেওয়ার কোনো দরকার নাই। ঠিক আছে, এখন গুচ্ছর জন্য শুধুমাত্র টেক্সট বই পড়বেন। রাবির জন্য ইংরেজি টেক্সট বুক কি গুরুত্বপূর্ণ? এতক্ষণ কি বললাম, কথা শুনেন না আপনারা ঠিকঠাক মতো। রাবিতে টেক্সট বই থেকে কোনো প্রশ্ন হয় না সাধারণত। ঠিক আছে, এর মানে হলো রাবির জন্য টেক্সট বই একদম গুরুত্বপূর্ণ না। আপনারা কথা বুঝতে পারেন না কেন বুঝি না। এই কোশ্চেন কেন আসলো আবার? একটু আগে বললাম না? ওকে, আমরা দ্রুত শেষ করব এটা। এখানে একটা প্যাসেজ দেওয়া আছে, প্যাসেজ রিলেটেড কিছু কোশ্চেন দেওয়া আছে। তাহলে এইটা হচ্ছে প্যাসেজ, পড়লে উত্তর করা যাবে, এটা রাখি আমরা। এবার দেখেন, এটা প্যাসেজ না পড়লে উত্তর করা যায়। অ্যাজেক্টিভ কগনিশন, কগনিশনের অ্যাডজেক্টিভ কি? কগনিশনের অ্যাডজেক্টিভ হচ্ছে কগনিটিভ। কগনিশনের অ্যাডজেক্টিভ হচ্ছে কগনিটিভ। এর শোন থাকলে সাধারণত টিভ হয়, এটা অ্যাডজেক্টিভের নিয়ম। ওকে, এবার দেখেন which of the following is the appropriate meaning of the spring? স্প্রিং মানে হচ্ছে আবির্ভূত হওয়া, স্প্রিং মানে হচ্ছে আবির্ভূত হওয়া, যেটা ইংলিশ হচ্ছে কাম আপ, টার্ন আপ। ঠিক আছে, আচ্ছা খাদিজা অনলাইন বলতেছে স্যার টেক্সট প্যানেসিয়া বইতে রাবিতে কত কোশ্চেন? আচ্ছা এটা আগে অনেক আগের প্রশ্নগুলো দেওয়া রয়েছে, তো এই জন্য টেক্সট প্যানেসিয়া বইতে
কিন্তু গত বছর বা তার আগের বছর রিসেন্ট টাইমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টেক্সট বই থেকে কোনো কোশ্চেন খুব একটা হচ্ছে না। ঠিক আছে, এই জন্য আগের কোশ্চেন থেকে বিভ্রান্ত হওয়ার কোনো দরকার নাই। আপাতত টেক্সট প্যানেশিয়া না পড়লেও চলবে। গ্রামার পড়েন, ভোকাবুলারি পড়েন, প্যাসেজ পড়েন। ঠিক আছে। 4 নাম্বার কোশ্চেন, হুইচ ওয়ান ইজ দ্য এজেন্ট নাউন অফ ইনভেস্টিগেশন। এখন এজেন্ট নাউনটা কি? এটা একটা নতুন গ্রামার, কিন্তু গত বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসেছিল। এই যে সমস্ত ভার্ব থেকে ভার্বের সাথে ইআর অথবা ও আর যুক্ত করে নাউনগুলো তৈরি হয়, এদেরকে বলা হয় এজেন্ট নাউন। যেমন দেখেন ইনভেস্টিগেট, এর এজেন্ট নাউন হচ্ছে ইনভেস্টিগেটর, এই যে এটা। তাহলে ওয়ার্ক, ওয়ার্ক মানে কাজ করা, তাহলে এটার এজেন্ট নাউন কি? ওয়ার্কার। তারপর হচ্ছে ক্রিয়েট, ক্রিয়েট মানে সৃষ্টি করা, এটার এজেন্ট নাউন কি? ক্রিয়েটর। তাহলে ইআর বা ওআর যুক্ত হয়ে যে নাউনগুলো তৈরি হয় সাধারণত তাদেরকে কি বলা হয়ে থাকে? এজেন্ট নাউন। এই কোশ্চেনটাও হচ্ছে প্যাসেজ পড়তে হবে। দেখেন দ্য ফ্রেজ স্পার্কস অফ কগনিশন, স্পার্কস অফ কগনিশন এটা কোন ফ্রেজ? এর মধ্যে কি কোনো ভার্বের কোনো ভাব আছে? নাই, এটা হচ্ছে নাউন ফ্রেজ। প্যাসেজের মধ্যে দেখলে বুঝতে পারবেন এটা। এবার দেখেন the world of ant has come in for considerable scrutiny, scrutiny মানে হচ্ছে কি? পর্যালোচনা। এটার বাংলা অনুবাদ কোনটা? পিঁপড়াদের নিয়ে যথেষ্ট পর্যালোচনা হয়েছে, পিঁপড়াদের জগৎ নিয়ে যথেষ্ট পর্যালোচনা হয়েছে। অপশন বি হবে, এখানে যথেষ্ট শব্দটা কাটা গেছে। তাহলে পিঁপড়াদের জগৎ নিয়ে যথেষ্ট পর্যালোচনা হয়েছে। দেখেন এই যে স্ক্রুটিনি মানে কিন্তু সমালোচনা না, এই জন্য এটা হচ্ছে না। খ্যাতি হবে না, যাচাই বাছাই, পিঁপড়াদের জগৎ নিয়ে যাচাই বাছাইয়ের জন্য এসেছে না, হয়েছে। ওকে স্যার, আমি সেকেন্ড টাইমের আগের বার কোশ্চেন ব্যাংক সলভ করেছি, আবার কি সলভ করতে হবে? সলভ না করলে কি প্রবলেম হবে? এটা নিয়ে আমরা কথা বলবো ক্লাসে। আচ্ছা, আর ইউ থেকে আলাদা আলাদা করে সবগুলো সাবজেক্টে পাস করতে হয় নাকি সবগুলো মিলে পাস থাকলেই হয়? এটা হচ্ছে একটু ভর্তি নির্দেশিকাটা একটু দেখে নেন, ওখানে বিস্তারিত থাকার কথা, আমি এটা এক্সাক্ট জানি না। ওকে, হুইচ ওয়ান ইজ কারেক্ট এক্সপ্রেশন? নিচের এক্সপ্রেশন কোনটা কারেক্ট? হচ্ছে দ্য লাইভ কমেন্ট, লাইভ কমেন্ট হলো হতে পারতো, এটা ভুল। দ্য লাইভলি কমেন্ট অফ দ্য স্পেকটেটর, এটা ঠিক আছে। বলতেছে দর্শকদের যে প্রাণবন্ত মন্তব্য এটা আমাদেরকে আনন্দিত করেছিল। দ্য কনভারসেশন ওয়াজ ভেরি লাইভ, ইট ওয়াজ এ লাইভ অ্যানিমাল। এগুলো আসলে কারেক্ট, কিন্তু ওইরকম খুব বেশি প্রচলিত না, এই জন্য আমরা অপশন বিটাকে কারেক্ট অপশন হিসেবে নিচ্ছি। তবে অপশন সি এবং ডিও কারেক্ট। আমার মনে হয় এটা কোশ্চেনটা গত বছর রাজশাহী ইউনিভার্সিটি ভুল করেছিল, কোশ্চেনটা হওয়ার কথা ছিল ইজ নট কারেক্ট এক্সপ্রেশন হওয়ার কথা। তবে এটার তিনটার মধ্যে বি অপশনটা মোর পারফেক্ট, মানে মোর পারফেক্টের আগে মোর বসে না, সরি, মানে তুলনামূলক শক্তিশালী। টু পে লিপ সার্ভিস মানে হচ্ছে জাস্ট মুখের কথা বলা আর কি, মানে মুখে মুখে সার্ভিস দেওয়া, কাজের কাজ কোনো কিছু না করা। তাহলে এটা কি সার্ভ বাই ওয়ার্ডস অনলি, জাস্ট মুখে মুখে বলা। দেখেন এই যে গাজাতে বা ফিলিস্তিনে যে যুদ্ধ হচ্ছে, পৃথিবীর বিভিন্ন দেশ কোনো সাহায্য সহযোগিতাও করে না, জাস্ট কি করে বলে এটা খুবই খারাপ কাজ হচ্ছে, এটার আমরা ঘৃণা জানাই, এটাকে বলে লিপ সার্ভিস দেওয়া, জাস্ট মানে মুখে মুখে বলা যে ওকে। ওকে, এবার দেখেন সিনোনিম অফ রিগেইল। রিগেইল মানে হচ্ছে আনন্দিত করা, বা আমরা যখন বোর ফিল করি তখন একটু অন্যদিকে নিয়ে চলে যাওয়া আমাদেরকে, এটার ইংলিশে ডাইভার্ট। ঠিক আছে, ডাইভার্ট মানে হচ্ছে আনন্দিত করা বা বিনোদিত করা, এরকম অর্থ দেয়। টু স্কোল, টু স্কোল মানে হচ্ছে এমন রাগ মোড নিয়ে তাকানো, এটাকে বলে স্কোল। টু লুক at someone in an angry way, idioms থেকে অনেক কোশ্চেন হয়েছে। The train is moving fast enough, এই ফাস্ট ইনাফটা কোন ফ্রেজ? তাহলে কোন ফ্রেজকে যদি আমরা কখন, কোথায়,
কিভাবে, কেন, কখন, কোথায়, কিভাবে, কেন, তারপরে কি জানো আরেকটা কি আছে, কখন, কোথায়, কিভাবে, কেন, এগুলো দ্বারা প্রশ্ন করি, তাহলে যে উত্তরটা পাবো সেটা সবসময় কি হবে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তাহলে ট্রেনটা কিভাবে যাচ্ছে, ট্রেনটা হচ্ছে ফাস্ট ইনাফ, যথেষ্ট গতিতে যাচ্ছে, তাহলে এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কাকে প্রশ্ন করব, এই মুভিং কে প্রশ্ন করব, এটাতে যে উত্তর পাবো সেটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ঠিক আছে, এটা থেকে কিন্তু রাজশাহী ইউনিভার্সিটি একটা কোশ্চেন থাকবেই, সেটা হচ্ছে আইডেন্টিফিকেশন অফ অ্যাডজেক্টিভ এন্ড আইডেন্টিফিকেশন অফ নাউন এন্ড ফ্রেজ। myriad মানে অসংখ্য, এটার মিনিংটা হচ্ছে নট দ্য মিনিং। তাহলে অসংখ্য, নিউমেরাস মানে অসংখ্য, ডাইভার্স মানে বৈচিত্র্যময়, আননিউমেরেবল মানে অসংখ্য, তাহলে মিথিক্যাল হচ্ছে রহস্যময়, এটা হচ্ছে এটার অর্থ নয়। তার আনসার হচ্ছে সি। পয়েগনেন্ট মানে কি, পয়েগনেন্ট মানে হচ্ছে হৃদয় বিদারক, যেটা এমন একটা ব্যাপার যেটা দেখলে আমাদের হৃদয়ে মানে হার্ট ব্লিড হয়, এরকম একটা ঘটনাকে বলে পয়েগনেন্ট। তাহলে পয়েগনেন্ট হার্ট রেন্ডিং মানে হৃদয় বিদারক। বা নোবডি হ্যাজ ইটেন ইয়েট, এটার ট্যাগ কোশ্চেন কি হবে, কি হবে বলেন তো, দেখি এটা কারেক্ট উত্তর কারা কারা দিতে পারে। গুড, কেউ কেউ এ দিচ্ছে, কেউ কেউ, আচ্ছা দে হলে কি আর হ্যাজ হতে পারে বলেন তো, তাহলে এ হচ্ছে না, বি তো হচ্ছে না, কারণ এগুলো নোবডি থাকার নেগেটিভ, তাহলে আনসার হচ্ছে ডি। হার্ডলি হ্যাড আই রিচড দ্য স্টেশন হোয়েন দ্য ইউনিভার্সিটি বাস, এই যে হার্ডলি হ্যাড রিচড, এখানে পাস্ট পারফেক্ট আছে, তাহলে আরেকটা কি হবে, পাস্ট ইনডিফিনাইট হবে, অপশন এ লেফট। এ ক্লেভার amusing and amusing use of word or phrase, মানে একই শব্দ দ্বারা যদি দুইটা মিনিং বোঝায় তখন সেটাকে বলা হয়ে থাকে পান, নট ফান, ফান হবে না, এটা হবে পান, PUN, পান। ঠিক আছে, যেমন আচ্ছা এটা উদাহরণ মনে পড়তেছে না, সহজ কথায় একটা ওয়ার্ড দ্বারা যখন দুইটা মিনিং বোঝায় তখন সেটাকে বলা হয়ে থাকে হচ্ছে পান। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এখানে এটার অপশনে ভুল আছে, কারেক্ট অপশনটা এখানে নাই, এটা প্রিন্টিং মিস্টেক আছে, ওয়াই হবে, এটা এল ওয়াইটা হবে LYING, লাইং। তাহলে দ্য ডগ ইজ লাইং ইন দ্য সান, কুকুরটা হচ্ছে রোদের মধ্যে শুয়ে রয়েছে। ঠিক আছে, ওকে, এবার দেখেন স্টাবর্ন, এটা অ্যান্টোনিম কি, স্টাবর্ন মানে হচ্ছে একগুঁয়ে, মানে ও যা করবে তা করবেই, এই টাইপের লোককে কি বলা হয়, স্টাবর্ন। এটা হচ্ছে অবস্টিনেট মানে একগুঁয়ে, জেদি, মানে যা মনে করে তাই, এটাকে বলা হয় স্টাবর্ন বা অবস্টিনেট। ইনকারেক্ট কোনটা বলেন তো, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং অপশন ইজ ইনকারেক্ট, নিচের কোনটা ইনকারেক্ট, একটা ইনকারেক্ট আছে, দেখি কে পারে, সবার আগে কে উত্তর দিতে পারে, কোনটা ইনকারেক্ট। সাদিয়া আফরিন সবার আগে কারেক্ট উত্তর দিয়েছে, সেটা হচ্ছে অপশন ডি। কেন ইনকারেক্ট, কারণ হচ্ছে দ্য বুক ইজ বিলংড, এই যে কিছু কিছু ভার্ব আছে, এই ভার্ব গুলো কখনো কি হয় না, প্যাসিভ হয় না। এই ভার্ব গুলো কি কি, যেমন হচ্ছে বিলং, হ্যাপেন, তারপরে ডাই, ইন্ডালস, তারপরে হচ্ছে এই তো, এই ভার্ব গুলো সাধারণত প্যাসিভ ফর্মে বসে না, এরা অলওয়েজ কোথায় বসে, অ্যাক্টিভ ফর্মে বসে। তাহলে এই জন্য বাকিগুলো কিন্তু ঠিক আছে, অপশন এ বি সি সবগুলোই ঠিক আছে। ফাদার হ্যাজ নট কাম ইয়েট, কি হবে বলেন তো,
টু হোম না, হোমের আগে কখনোই কোনো প্রিপোজিশন বসে না, তাহলে হবে ফাদার হ্যাজ নট কাম হোম। ওকে, সহজ কোশ্চেন একদম। ইউ শুড ড্রেস, আমরা জানি মডালের পরে সবসময় কি বসে, শুডটা হচ্ছে মডেল, ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, এগুলো হচ্ছে মডেল। মডেলের পরে যেটা থাকে সেটা হচ্ছে ভার্বের বেস ফর্ম। তাহলে ড্রেস, ড্রেস দেখে আমরা নাউন মনে করতেছি, কিন্তু যেহেতু মডেলের পরে এসেছে তাহলে অবশ্যই এটা নাউন না, এটা হচ্ছে ভার্ব, মানে হচ্ছে পরিধান করা, তাহলে এটা ভার্ব। তাহলে একই শব্দ নাউনও হতে পারে আবার ভার্বও হতে পারে। এই যে সঠিক উত্তর দিয়েছে নাহিমা আক্তার। নাহিমা আক্তার আপনার কি অন্য কোথাও আসে নাই, ঢাবিতে বা চিটাগং বা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে? আপনারা অনেক অ্যাক্টিভ মানুষ, ক্লাসে তো বেশ অ্যাক্টিভ থাকেন। ওকে, হুইচ ওয়ান ইজ কারেক্ট সেন্টেন্স? কারেক্ট সেন্টেন্স কোনটা বলেন তো? দেখেন 5 years, 5 years কি হবে? হ্যাভ পাস্ট হবে, 5 বছর অতিবাহিত হয়ে গেছে। 10,000 হবে না, হবে হচ্ছে 10,000। এই যে বিলিয়ন, মিলিয়ন, ট্রিলিয়ন, এগুলোর পরে, এগুলোর আগে সংখ্যাবাচক শব্দ আসলে সেটা কি হয়? প্লুরাল হয় না, সিঙ্গুলার হয়। তাহলে এটাও কারেক্ট আছে। সি নাম্বারে 5 kilometers is the distance from here to the town, এটাও কিন্তু ঠিক আছে। 5 kilometers এটা দূরত্ব বোঝালে ভার্ব কি হয়? সিঙ্গুলার হয়। অপশন এ তে ভুল, একটু আগে বলেছি কিন্তু অপশন এ কেন ভুল? এই যে হ্যাপেন, হ্যাপেন ভার্ব থাকলে কি হয় না, এই যে একটু আগে আমরা দেখে আসলাম, দেখেন যে বিলং, হ্যাপেন, ডাই, ইন্ডালজ, এই ভার্ব গুলো কখনো প্যাসিভ বাক্যে ব্যবহৃত হয় না। তাহলে ওখানে কি হয়েছে? প্যাসিভ হয়েছে, এই জন্য এটা বাদ, এটা ভুল। তাহলে ইনকারেক্ট হচ্ছে অপশন ডি। চুজ দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। বিসিক, এটা এটা কারেক্ট। বিসিক মানে অনুনয় বিনয় করা, কোনো কিছু খুব আকুতি মিনতি করে চাওয়া, এটাকে বলা হয় হচ্ছে বিসিক। বিসিক মানে হচ্ছে অনুনয় করে চাওয়া। সিনোনিম বা ইমানসিপেশনের সিনোনিম কি? ইমানসিপেশন মানে হচ্ছে মুক্তি, লিবারেশন বা ফ্রিডম। ফ্রিডম হচ্ছে মুক্তি। সার্ভিটিউড মানে দাসত্ব। Tongue in the cheek. There has been a certain tongue in cheek attitude over the matter. এটার মানে কি বলুন তো? Tongue in cheek. Tongue in cheek মানে হচ্ছে amusing matter, মানে খুব আনন্দজনক একটা ব্যাপার। এটাকে এটার ইডিয়মস হচ্ছে tongue in cheek. ওকে, ইমিটেটিভ, এটা কোন পার্টস অফ স্পিচ? কোন শব্দের শেষে টিভ থাকলে সাধারণত কি হয়? সেটা অ্যাডজেক্টিভ হয়। দেখেন অ্যাডজেক্টিভ শব্দের শেষেও কিন্তু টিভ আছে। যদিও অ্যাডজেক্টিভ শব্দটা আবার কোন পার্টস অফ স্পিচ বলুন তো? অ্যাডজেক্টিভ শব্দ নিজেটা কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ শব্দটা কোন পার্টস অফ স্পিচ? দেখি কে বলতে পারে এটা সবার আগে। গুড, মালিহা আলম। মালিহা কিন্তু সবচেয়ে কারেক্ট উত্তর দিয়ে সবার আগে। অ্যাডজেক্টিভ শব্দটা কিন্তু অবশ্যই আবার নাউন, কারণ এটা একটা পার্টস অফ স্পিচের নাম। এই জন্য হুইচ পেয়ার অফ দ্য ওয়ার্ডস ইজ সিনোনিমাস? নিচের কোনটা সিনোনিমাস? অপশন এ, গ্লেয়ারিং মানে হচ্ছে জল জল করছে এমন, অবভিয়াস মানে দৃশ্যমান, মানে যেটা সহজে দেখা যায়। তো যেটা জল জল করে সেটা সহজে দেখা যায়, তাহলে এই দুইটা হচ্ছে সিনোনিমাস। আর ব্লোটেড মানে দূষিত, শ্রাঙ্কেন মানে হচ্ছে সংকুচিত, এটা সিনোনিমাস না। কন্টিনজেন্সি মানে সম্ভাবনা, আর ইম্পসিবল মানে অসম্ভব, এটাও সিনোনিমাস না। ইম্পাওয়ার মানে হচ্ছে শক্তিশালী করা, ক্ষমতায়ন করা। ফরবিড মানে নিষেধ করা, এটাও কিন্তু সিনোনিমাস না। এখন আমরা মোটামুটি দুইটা এসের কোশ্চেন দেখলাম, দুইটা শিফটের প্রশ্ন দেখলাম গত বছরের।
ওকে, এবার আমরা কি করব, এই টোটাল গত বছর আসলে কোন কোন টপিকগুলো থেকে প্রশ্ন এসেছে আর কোন জায়গাগুলোতে আমাদের বেশি ফোকাস করা উচিত আমি সেটা দেখানোর চেষ্টা করব। ঠিক আছে? আচ্ছা, আমরা বোর্ডে চলে যাই। বোর্ড, ঠিক আছে, এই কালারটি থাকবে তো নাকি? আচ্ছা, আমরা কোশ্চেন গুলো একটু অ্যানালাইসিস করি, আসলে কোথা থেকে গত বছর কোশ্চেন হয়েছে। দেখেন, আমরা যদি আরইউ এর, ওকে ভাই, এই ইউনিটের প্রশ্ন অ্যানালাইসিস করি, তাহলে তিনটা জায়গা থেকে আমরা প্রশ্ন দেখতেছি। প্রথমত হচ্ছে প্যাসেজ থেকে প্রশ্ন হয়েছে, মানে একটা কম্প্রিহেনশন থেকে কত মার্কসের প্রশ্ন হয়েছে? 8 মার্কসের কোশ্চেন। যদিও আমরা একটু আগে দেখলাম যে 8টা প্রশ্ন, আচ্ছা ক্লাসের এই পার্টটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবেন। যদিও আমরা দেখলাম এই 8টা প্রশ্ন আসলে প্যাসেজ না পড়েও সলভ করা যায়, 8টার মধ্যে 6টাই হচ্ছে প্যাসেজ না পড়ে সলভ করা যায়, মাত্র 2টা প্রশ্ন হচ্ছে প্যাসেজ সংশ্লিষ্ট। অতএব প্যাসেজ দেখে রাজশাহী ইউনিভার্সিটি ভয় পাওয়ার কোনো দরকার নাই। দ্বিতীয়ত আসে হচ্ছে গ্রামার থেকে আসি। এবার গ্রামার থেকে গত বছর প্রশ্ন হয়েছে কয়টা? প্রশ্ন হয়েছে 7টা প্রশ্ন হয়েছে গ্রামার থেকে। কি কি টপিক থেকে প্রশ্ন এসেছে? প্রথমত এসেছে ট্যাগ থেকে, দ্বিতীয়ত এসেছে কারেকশন থেকে, তৃতীয়ত এসেছে এগুলো থেকে একটা করে প্রশ্ন এসেছে আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ। এখান থেকে প্রশ্ন এসেছে 2টা। চতুর্থত এসেছে কাইন্ডস অফ সেন্টেন্স থেকে। রাইট ফর্ম অফ দ্য ভার্ব থেকে এসেছে। টেন্স থেকে এসেছে। তাহলে এই 7টা, তাহলে 1 2 4 5 6 7, এই 7টা টপিক থেকে গ্রামারের প্রশ্ন হয়েছে। এবার দেখেন মেমোরাইজিং পার্ট বা ভোকাবস থেকে কোথা থেকে প্রশ্ন এসেছে। আমরা মেমোরাইজিং পার্টে লিখলাম। এখান থেকে প্রশ্ন হয়েছে আপনার 13টা। এই টপিক থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয়েছে কিন্তু, ঠিক আছে? দেখেন, প্রথমত স্পেলিং থেকে একটা প্রশ্ন হয়েছে, তারপরে ওয়ার্ড মিনিং, বা এটাকে আমরা সিনোনিম অ্যান্টোনিম বলতে পারি, এখান থেকে প্রশ্ন হয়েছে 3টা প্রশ্ন হয়েছে। তারপরে প্রশ্ন হয়েছে সাবস্টিটিউশন। এই টপিকটা কিন্তু আমরা পড়ি না একদম, সাবস্টিটিউশন এক কথায় প্রকাশ। এখান থেকে কিন্তু অনেক প্রশ্ন হয়, 2টা প্রশ্ন হয়েছে এখানে। তারপরে 2টা না, এখান থেকে প্রশ্ন হয়েছে 3টা।
ইডিয়মস থেকে প্রশ্ন হয়েছে 3টা। আচ্ছা, আলাদা করে শুধু সিনোনিম থেকেই প্রশ্ন হয়েছে 2টা। অ্যান্টোনিম থেকে প্রশ্ন হয়েছে 1টা। এখানে সিনোনিম অ্যান্টোনিম হবে না, জাস্ট ওয়ার্ড মিনিং থেকেই। তিনটা প্রশ্ন হয়েছে। তাহলে দেখেন 1, 4, 3, 7, 10, 13, টোটাল 13টা প্রশ্ন হয়েছে। তার মানে আমরা মোটামুটি বলতে পারি রাজশাহী ইউনিভার্সিটির জন্য এই মেমোরাইজিং পার্টটা সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে গত বছর, যেখানে অন্যান্য বছর এত আসতো না মেমোরাইজিং পার্ট থেকে, কিন্তু এখান থেকে অনেক বেশি প্রশ্ন হয়েছে। একজন বলছে স্যার গত বছরের প্রশ্নগুলো সহজই এসেছে, কিন্তু আমার পরীক্ষা দিতে গেলে দেখবো প্যাটার্ন চেঞ্জ করে সব কঠিন করে দিয়েছে। এটাই হয় আর কি, এটাই জগতের নিয়ম, দিস ইজ দ্য গো অফ দ্য ডে। ওই সবসময় দেখবেন সামনের বছর দেখবেন আরো সহজ হবে, কিন্তু জাস্ট আপনার বছরটা মানে কঠিন হবে কোশ্চেন। এটা আমার কাছে এরকম মনে হতো, আমাদের কোশ্চেন এত কঠিন হয়েছিল, কিন্তু আগের কোশ্চেন দেখলাম সহজ, পরের বছর তো আরো সহজ হয়েছে। ঠিক আছে, এটা কিছু করার নাই, এটা আপনাদের সময় আমাদের সময় এমন হতো, আপনাদের সময়ও এমন হবে, ওই সামনে যারা পরীক্ষা দিবে ওদের সময়ও এমনই হয়। তো এটা নিয়ে আমাদের চলতে হবে, এটা নিয়ে খুব বেশি হাউতাশ করে কোনো লাভ নাই। ওকে, আচ্ছা, এখন এই গ্রামাটিক্যাল টপিক এর বাইরে আমরা আর কোন কোন টপিকগুলো একটু বেশি চাপ দিয়ে পড়বো, বেশি গুরুত্ব দিব, এগুলো অবশ্যই পড়বো। হ্যাঁ, এর বাইরেও আরো কিছু টপিক একটু বেশি করে পড়বো। এখানে একটা টপিক বাদ পড়েছে। আচ্ছা, এর বাইরে আর কোন কোন টপিক? প্রথমত হচ্ছে ক্লজ অ্যান্ড ফ্রেজ, আইডেন্টিফিকেশন অফ ক্লজ, এখান থেকে একটা প্রশ্ন থাকবেই, রাজশাহী ইউনিভার্সিটি এটা খুব প্রিয় টপিক। আগে হচ্ছে এখান থেকে আমরা যখন পরীক্ষা দিয়েছি তখন আইডেন্টিফিকেশন অফ ক্লজ অ্যান্ড ফ্রেজ থেকে 5টা করে প্রশ্ন আসতো। এটা রাজশাহী ইউনিভার্সিটি ওরা খুব ফেভারিট টপিক, এখান থেকে টানা 5টা কোশ্চেন দিত। এখন অবশ্য দিচ্ছে না, এখন দিতেছে 1টা বা 2টা করে আসতেছে। এর বাইরে আমরা ভয়েস এবং ন্যারেশনটাও একটু ভালো করে দেখবো, এখান থেকে একটা কোশ্চেন আসলে থাকার সম্ভাবনা থেকেই যায়। এছাড়া সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, তারপর হচ্ছে কন্ডিশনাল, সহজ সহজ টপিক কিন্তু কন্ডিশনাল। আচ্ছা, রাইট ফর্ম অফ দ্য ভার্ব এখানে আসছে। ওকে, মোটামুটি এই টপিকগুলো শেষ মুহূর্তে একটু বেশি বেশি করে গুরুত্ব দিবেন বা প্র্যাকটিসের জন্য বেশি বেশি করে পড়বেন। ঠিক আছে, এমনি আর কেউ কথা বলতে চাই? মানে সাজেশন এটাই, এর বাইরে আর কোনো সাজেশন নাই। এখন এই ভোকাবুলারি কোথা থেকে পড়বেন? আচ্ছা, আরেকটা খুব ভাইটাল একটা কথা, মানে এখন পর্যন্ত রাজশাহী যত প্রশ্ন আছে মোটামুটি 10 বছর, বিগত 10 বছরের প্রশ্ন, সেটা সিলেবাসে থাক আর না থাক বা পুরাতন সিলেবাস হোক, যা ইচ্ছা তাই হোক না কেন, মানে বিগত 10 বছরের প্রশ্ন, 10 বছরের প্রশ্ন, 10 বছরের রাবি প্রশ্ন, অন্য জায়গায় প্রশ্ন না, রাবি প্রশ্ন একদম মানে খুব ভালোভাবে শেষ করবেন। মাথায় রাখবেন এখান থেকে রাজশাহী ইউনিভার্সিটিতে 30% প্রশ্ন কমন আসে, মানে ওনারা শুধুমাত্র রাবির কোশ্চেন থেকেই, রাবির প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন থেকে 30% কমন দেয়। এই জন্য প্রশ্ন ব্যাংক বা যেখান থেকে হোক না কেন বিগত 10 বছরের সকল ইউনিটের প্রশ্ন, সব ইউনিটের কোশ্চেন, মানে এ বি সি যত ইউনিট আছে সকল ইউনিটের বিগত প্রশ্নগুলো খুব ভালো করে শেষ করবেন। ঠিক আছে, এখান থেকে দেখবেন 30% কোশ্চেন চলে আসছে। আচ্ছা স্যার, এই ক্লাসের পরে রাবির জন্য আর কি ক্লাস হবে? ইংরেজিতে ক্লাস নিলে আমরা উপকৃত হতাম। আসলে না, এরপরে আর ক্লাস নিলে আপনাদের এখন নিজেদের পড়া উচিত। দেখেন এই যে এই টপিকের উপরে আমাদের টপিক ক্লাসগুলো তো দেওয়াই রয়েছে অনলাইন থেকে, তো আপনাদের এখনো এই ক্লাসগুলো অ্যাক্সেস আছে না ওদের ভাই? এখনো এই অ্যাক্সেস গুলো তো রয়েছে, আপনারা ওই ক্লাসগুলো করেন প্রয়োজন, আপনার যদি না মনে হয় যে করা প্রয়োজন, আপনারা প্র্যাকটিস করেন এই মুহূর্তে। এখন আসলে ক্লাস এত বেশি করে কোনো লাভ নাই।
ওকে, প্রচুর স্ক্রিনশট নেন, আমি সরে দাঁড়াইছি, ঠিক আছে। আচ্ছা, তাহলে বিগত বছরের প্রশ্ন পড়তে হবে, আর যে কোনো বই থেকে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন যত বেশি পড়া যায়, সেটা ভোকাবুলারি কোশ্চেন হোক বা গ্রামারের কোশ্চেন হোক। আর কেউ কেউ জিজ্ঞাসা করছে ভাই লেকচার শিট কি যথেষ্ট? লেকচার শিট 100 যথেষ্ট, এটা নিয়ে কোনো সন্দেহ নাই, ঠিক আছে। এটা আপনারা তো অনেক জায়গায় পরীক্ষা দিয়েছেন, পরীক্ষা দিয়ে বুঝতে পারতেছেন না লেকচার শিট যথেষ্ট কি যথেষ্ট না। চিটাগং বিশ্ববিদ্যালয়ে গ্রামাটিক্যাল কোশ্চেন গুলো দেখেছেন, আমাদের ওই লেকচার শিটের প্র্যাকটিস থেকে কিন্তু মোটামুটি কারেক্ট এসেছে, ঠিক আছে। আচ্ছা, আবার বলি সর্বশেষ, রাজশাহীর জন্য এবং চিটাগং এর ডি ইউনিটের জন্য টেক্সট বইয়ের কোনো গুরুত্ব নাই। টেক্সট বই থেকে লাস্ট কয়েক বছর, গত বছর তো বটেই, তার আগের বছরেও কোনো কোশ্চেন আসতেছে না টেক্সট বই থেকে। তো রাবির এই ইউনিটের জন্য টেক্সট বই নিয়ে মাতামাতি করার কোনো দরকার নাই, এই টপিকগুলো ভালো করে পড়েন, ঠিক আছে। স্যার কোন কোন লেকচার শিট গুলো বেশি গুরুত্বপূর্ণ? এই যে এই টপিকগুলো যে যে লেকচার শিটে আছে সেই লেকচার শিট গুলো বেশি গুরুত্বপূর্ণ, এটা আপনি কষ্ট করে একটু দেখে নেন কোন কোন লেকচার শিটে আছে। সবকিছু যদি আমরা বলে দিই তাহলে আসলে হয় না, বুঝছেন, নিজেরাও একটু কষ্ট করতে হয়। লেকচার শিটে এটা বলেন কয় নাম্বার লেকচার শিটে আছে? এই যে আইডেন্টিফিকেশন অফ ফ্রেজ এন্ড ক্লজ 11 নাম্বার লেকচার শিটে আছে, তাহলে 11 নাম্বার লেকচার শিট গুরুত্বপূর্ণ। ভয়েস নারেশন কত নাম্বারে আছে? এটা একটু লেকচার শিট খুলেন কষ্ট করে। আমরা যদি সব বলে দিই তাহলে আপনারা কি করবেন বলেন? ওকে, আচ্ছা, একজন বলছে স্যার বি ইউনিটে অবাণিজ্য নিয়েও কিছু বলেন, অবাণিজ্যতে কাজ করেন আপনারা, একটু কোশ্চেনটা দেখেন, এই একই প্যাটার্নের কোশ্চেন হয়, খুব বেশি প্যাটার্নের পরিবর্তন নাই, টেনে ভয় নেওয়ার কোনো দরকার নাই। স্যার অনলাইন ক্লাসগুলো কি জিএসটি এক্সামের পর ডিলিট করে দিবে? না, জিএসটি এক্সামের পরে ডিলিট করে দিবে, সরি, ঠিক আছে। অর্থাৎ এই ক্লাসগুলো শুধুমাত্র এই সেশনের জন্যই, আগে জিএসটি পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত থাকবে। জিএসটি বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা যদি বাকি থাকে ততদিন পর্যন্ত থাকবে, সমস্যা নাই। ওকে, এখন আপনারা কেউ কোনো কথা বলতে চান? কথা যারা বলতে চান তারা আপনাদের হাত ওঠান, যারা কথা বলতে চায় হাত ওঠাবে। এই অনলাইন ক্লাস যখন শুরুর দিকে আমরা নেই, তখন যখন বলতাম হাত ওঠাইতে, ও হচ্ছে অনলাইন ক্লাসের সামনে এরকম করে হাত উঠাই থাকতো, ঠিক আছে। এরপরে কখনো যখন যদি ওকে সুযোগ দেওয়া হতো, কি ব্যাপার আপনি এতক্ষণে কথা লেটে কেন? স্যার আমি তো হাত উঠাইছি অনেকক্ষণ থেকে, কিন্তু আমাকে তো ইয়ে করতেছেন না। এখন আসলে এই হাত উঠানো বলতে দেখেন, আপনাদের এখানে একটা রেইজ হ্যান্ড নামে একটা অপশন আছে, এই অপশনে ক্লিক করবেন। আমরা যখন শুরুতে ক্লাস নিতাম এরকম ঘটনা ঘটেছে, ঠিক আছে। হাত উঠানো মানে মনে করতে যে ও হাত উঠায় আছে, কি রে হাত উঠায় আছি স্যার আমাকে দেখে না কেন? তো এই ঘটনা তো এখন হওয়ার কথা না, এখন তো আপনারা অনেক শিক্ষিত হয়ে গেছেন বা অনেক বেশি ম্যাচিউরড হয়ে গেছেন। ইউটিউবে হাত উঠায় কোনো লাভ নাই অবশ্য, যারা জুমে আছে ওদেরকে একটু কথা বলতে দেন ভাই, ওরা একটু ওদের মনের কথা বলে হতাশা কমাক। হাত উঠাইছে নাহিমা আক্তার। নাহিমা আক্তার অনেক অ্যাক্টিভ মানুষও, সবসময় ক্লাসে অ্যাক্টিভ থাকে, বলেন কি বলতে চান? নাহিমা আক্তার, ওয়ালাইকুম সালাম, কোথা থেকে বলেন? দিয়ে বের হওয়ার পর আমি দেখি আমার মনে পড়ছে যে আমি স্টেপটা ফিল আপ করে নিয়েছি, ওটা মিস গেল। তারপর সিউতে কি হয়েছে স্যার, আমার পরীক্ষা অনেক ভালো হয়েছে, বাট আমার বলি আসে না, সেটা বুঝতেছি না স্যার। যখন আমি মানে এফবিতে ঢুকলাম দেখলাম অনেকেরই সেম অবস্থা, মানে আমি নিজেও দেখছি যে এগুলো হওয়ার কথা, বাট পরে দেখি এগুলো হয় নাই। মানে আমার ধরেন স্যার 56 বেশি আসার কথা, বাট আমার রোল নাম্বারটাই আসে নাই। আচ্ছা আচ্ছা, তো রাজশাহী চিটাগং বিশ্ববিদ্যালয় কি মানে খাতা কল করার কোনো সুযোগ আছে বা রিভিউ করার সুযোগ দিয়েছে? না স্যার, ওটা দেয়নি, ওটা দিলে করবো ভাবছি। আর ঢাবিটা কি করেছেন আপনি রিভিউ? না স্যার, আমি তো সেটই ফিল আপ করি নাই। তারপরে রিভিউ করার সুযোগ দিচ্ছে তো মনে হয়, তারপর রিভিউ করতে পারতেন চাইলে। স্যার খুবই হতাশ, আর এটা আসবে কিনা জানি না। যাও, হতাশার কোনো দরকার নাই, যেহেতু আপনার
পরীক্ষা ভালো হচ্ছে, চান্স হয়ে যাবেন, এটা নিয়ে মানে বিন্দু মাত্র টেনশন করার কোনো দরকার নাই। পরীক্ষাগুলো ভালো করে দেন, গুচ্ছতে ভালো করে দেন, দাবিতে ভালো করে দেন, হয়ে যাবে চান্স, কোনো ব্যাপার না, এরকম হয়। আমি ডিউতে খারাপ করে আমাকে গুচ্ছতে আম্মু করতে দেয় নাই, ফর্ম তুলতে দেয় নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে রাজশাহী ভালো করে দেন অন্তত পক্ষে। জি স্যার। ওকে, ধন্যবাদ। অবশ্যই, প্রচুর দোয়া। তৌফিকুজ্জামান বলেন ভাইয়া। তৌফিক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কোথা থেকে? স্যার কুষ্টিয়া থেকে। বলেন, কুষ্টিয়ার কোথায়? ভেড়ামারা না হচ্ছে সদরেই স্যার। সদরে, আচ্ছা আচ্ছা, বলেন। স্যার মোটামুটি আমার পরীক্ষাগুলো সবগুলোতেই ভালো আসছে স্যার, মানে ঢাবিতেও মোটামুটি আমি 48 পাইছি, কিন্তু স্যার আমার ঢাবি তবি দুটাতেই মানে ইংরেজিতে ফেল আসছে। এখন ইংরেজিতে আমি কি করবো বলেন তো স্যার? ইংলিশে প্র্যাকটিস করা ছাড়া কোনো উপায় নাই এখন শেষ মুহূর্তে। প্রচুর প্র্যাকটিস করেন, প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন গুলো বারবার পড়েন। মানে আপাতত যদি মনে করেন যে না আমার মানে মাথায় আসতেছে না, বুঝতে পারতেছেন অনেক কিছু, বোঝা দরকার নাই, মুখস্থ বেশি করেন আর হচ্ছে একই কোশ্চেন বারবার প্র্যাকটিস করেন। কারণ আপনার ইংলিশে পাস করলে কিন্তু চান্স হয়ে যাবে, যেহেতু আপনি অন্যান্য সাবজেক্ট গুলোতে ভালো করতেছেন। আর যেহেতু আর রিটেন নাই, আর ঢাবিতে না হয় রিটেন ছিল, আর অন্যান্য জায়গায় তো রিটেন নাই। আর চবির মতো এত কঠিন কোশ্চেন আর কোথাও হয় না, এই জন্য ভয় পাওয়ার কোনো দরকার নাই, এগুলোতে হয়ে যাবে আপনার চান্স। যেহেতু আপনার বাংলা এবং জিকে ভালো করতেছেন, নিঃসন্দেহে চান্স হয়ে যাবে, এত হতাশ হওয়ার কোনো দরকার নাই। একটু ইংলিশটাকে একটু চাপ দেন, একটু স্ট্রেস দেন, ঠিক আছে? প্রতিদিন 4-5 ঘন্টা করে ইংলিশ পড়েন, শুধু ইংলিশ পড়েন 4 ঘন্টা রেগুলার, আগামী 10 দিন 40 ঘন্টা ইংলিশ পড়েন, দেখেন একদম মানে আপনি নিজেই ফিল করতে পারবেন যে আপনার উন্নতি হচ্ছে। একই সাথে টাইমটা ভাগ করে নেবেন, যে গ্রামার পড়তেছেন আবার ভোকাবুলারি পার্টও পড়তেছেন। অনেকে কি করে শুধু গ্রামার পড়ে, আবার অনেকে কি করে শুধু ভোকাবুলারি পড়ে, না মানে একদম সমান সমান গুরুত্ব দিয়ে পড়বেন দুইটা পার্টি, ঠিক আছে? সমস্যা হবে না তৌফিক, ইনশাআল্লাহ ভালো করবেন। ওকে, আর কথা বলতে চাই, একজন নারী একজন পুরুষ দিবেন ভাই। ওকে দেন, তাসনিম আল মামুন। আমরা আপাতত কোনো নারী দর্শককে খুঁজে পাচ্ছি না। তাসনিম আছেন, বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভাইয়া, আমি সিলেট থেকে বলছিলাম আর কি। তো আপাতত আর কি আমার ঢাবিতে হয় নাই, তবে ফার্স্ট এবং টবিতে হয়েছে আর কি। মাশাআল্লাহ। এই পজিশনে আছে, এই পজিশনে আমার ড্রিম সাবজেক্ট ইংলিশ পাবো না। তো এখন আর কি, তো আমার যতটুকু আমি এখন পর্যন্ত বুঝছি, আমার উইক জোনটা আসলে ইংলিশে মূলত মেমোরাইজিং পার্টটা মূলত পড়ার সময় পাই নাই আসলে। মাঝখানে কিছু সমস্যা হয়েছিল, আমার দাদু মারা গেছেন, ফুফু মারা গেছেন, ভাইয়া অ্যাক্সিডেন্ট করে 18 দিন আইসিইউতে ছিলেন, সব মিলে আর কি মেমোরাইজিং পার্টটাতে সময় দেওয়ার সুযোগ পাইনি। এখন আপাতত মোটামুটি 6 দিনের মতন রাবির জন্য সময় আছে, আর দেখতেছি তো মেমোরাইজিং পার্ট থেকে প্রচুর কোয়েশ্চেন আসছে। এখন মেমোরাইজিং পার্ট কিভাবে করবো বা কেমন করে পড়লে ভালো হয় আর কি? এখানে ওই যে একই কথা, প্রথম কথা হলো প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন অনেক বেশি পড়বেন। ভোকাবুলারি প্যানেশিয়া বইটা আছে আপনার কাছে? ভোকাবুলারি ইংলিশ মজার একটা বই আছে আর কি, ভোকাবুলারির জন্য। আচ্ছা, ওইটা আমি অবশ্য দেখি নাই, ওখানে কি প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন দেওয়া আছে? জি, প্রিভিয়াস কোশ্চেন প্রচুর দেওয়া আছে। ঠিক আছে ঠিক আছে, এগুলো পড়েন ওখান থেকে, ইডিয়মস, তারপরে হচ্ছে সিনোনিম অ্যান্টোনিম, ওয়ার্ড মিনিং, যত বেশি সম্ভব পড়া যায় আর কি। মানে আমি বলতেছি না যে সবগুলো, মানে যদি সবগুলো না পারেন মানে যতটুকু সম্ভব, ঠিক আছে? একদম সরাসরি কোশ্চেন আসে তো, ওই জন্য পড়লে মানে আপনি মিনিং না জানলেও দেখা যাচ্ছে আপনার মনে থাকবে এটার আনসার এটার আনসার এটা, কয়েকবার পড়ে ফেলেন, সমস্যা নেই, হয়ে যাবে, ঠিক আছে? ওকে তৌফিকুজ্জামান, অনেক ধন্যবাদ। তাসনিম, সরি, এবার আমি নাকি সুযোগ দেন ভাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আমি ঢাকা থেকে বলছি। ঢাকার আমার কোথায়? একটু প্রবলেম হচ্ছে যে আমার ফার্স্টে পজিশন এসেছে, বাট আমিও সেম যে পজিশন এসেছে ওই পজিশনে কোনো সাবজেক্ট আমার আসবে না। তাই একমাত্র ওইটা হচ্ছে রাজশাহীটা। আর রাজশাহীতে আমি শুধু একটু টেনশনে আছি যে প্যাসেজটা নিয়ে, এটা কি শুধু টোফেল পড়লেই এনাফ নাকি অন্য কোনো বই পড়া উচিত? প্যাসেজের আজকে তো প্যাসেজ নিয়ে কথা বললাম না, আজকের প্যাসেজ শুরু থেকে ক্লাস করছেন একদম? জি স্যার। তাহলে কি মনে হয় রাজশাহীর প্যাসেজ কি কঠিন?
না স্যার, অত তাহলে একটা কঠিন মনে হয় না, কারণ চট্টগ্রামের বি ইউনিট এক্সাম দেওয়ার পর মনে হয়েছে যে রাজশাহীটা একটু ইজি। না, চট্টগ্রামের কোশ্চেন ঐতিহাসিকভাবে সবসময় ইংলিশে কঠিন। আমরা যখন পরীক্ষা দিয়েছি তখন পর্যন্ত এরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর প্রশ্ন হতো, এখন তো বরং আরেকটু সহজ করছে। মানে ঢাকা বলেন, রাবি বলেন, কোন জায়গায় চিটাগং এর মতো এত টাফ ইংলিশ কোশ্চেন কোথাও করে না। সো মানে রাবির কোশ্চেন অবশ্যই চিটাগং থেকে অনেক সহজ হবে। আর এই বছরের প্যাসেজ তো দেখলেনি, গত বছরের প্যাসেজ গুলো এত কঠিন আসে না। সো রাবির প্যাসেজ নিয়ে ভয় পাওয়ার কোনো দরকার নাই। এমনি লেকচার শিটে বা আশপাশে হাতের কাছে যেগুলো আছে প্র্যাকটিস করেন, কারণ প্যাসেজ কখনো কমন আসবে না, কিন্তু প্র্যাকটিস করলে আপনার এই পারার সম্ভাবনাটা বাড়বে। এই জন্য প্র্যাকটিস বেশি করেন, কিন্তু কমন পাবেন না, এটা মাথায় রাখবেন। আর ওই যে সিস্টেম বললাম, সবার শেষে প্যাসেজ করবেন, এবং যেগুলো হচ্ছে প্যাসেজের সাথে সংশ্লিষ্ট কোশ্চেন না ওইগুলো আগে আনসার করবেন। দেখবেন 2টা বা 3টা কোশ্চেন থাকে যেটা প্যাসেজের সাথে সম্পর্কিত, ওই ক্ষেত্রে আগে কোশ্চেন পড়বেন, তারপরে হচ্ছে প্যাসেজ পড়বেন। দেখবেন 2টা 3টার মধ্যে আপনি 1টা 2টা পেরে যাচ্ছেন, খুব একটা সমস্যা হবে না। প্যাসেজ নিয়ে এত ভয় পাওয়ার কোনো দরকার নাই। আপাতত গ্রামার এবং এই ভোকাবস পার্টটাতে একটু বেশি চাপ দেন। ঠিক আছে, আমিনাকে ধন্যবাদ। তুষারকে সুযোগ দেন ভাই। ওয়ালাইকুম সালাম। ভাইয়া আমি হচ্ছে দাবিতে পরীক্ষা দিয়েছি ডিগ্রিতে, তো ওইখানে আমার মার্ক ছিল 58.75। আমি ইংলিশে মোটামুটি ভালোই করছি, আমি রিটেনে 14 পাইছি, তো এখন আমার পজিশন আসছে হচ্ছে 2234। তো আমার দাবির প্রতি একটু আকর্ষণ একটু বেশি আর কি। এখন কি আমি সাবজেক্ট চয়েস দিয়ে কোনোভাবে কোনো সাবজেক্ট পাবো কিনা? সিট হচ্ছে 1744টা। মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড আপনার? হ্যাঁ, মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড হলে জেনারেল না? আচ্ছা আচ্ছা, তারপরেও সম্ভাবনা আছে, কিন্তু আমরা নিশ্চিত বলতে পারি না আপনি সাবজেক্ট পাবেনই। সাবজেক্ট পাওয়ার সম্ভাবনা 50%-এর বেশি আছে, ঠিক আছে? কিন্তু তারপরেও আমার ব্যক্তিগত পরামর্শ হচ্ছে ফ্যামিলি থেকে হোক বা যেখান থেকেই হোক, ঢাবিতেই পড়তে হবে, এই চিন্তা থেকে বের হয়ে আসা দরকার। ঠিক আছে, বিশেষ করে আমার বন্ধুদের মধ্যে যে সমস্ত যারা সংস্কৃত, উর্দু বা পালি, আপনার যে সাবজেক্ট আসে ওই সাবজেক্টগুলো আসবে, কিন্তু সংস্কৃত, উর্দু, পালি, অথবা হচ্ছে আর কি কি সাবজেক্ট আছে এই টাইপের, ফার্সি নামে একটা সাবজেক্ট আছে, ফার্সি ভাষা ও সাহিত্য। তো এই সাবজেক্টগুলো, সাবজেক্ট কোনোটাই ভালো বা খারাপ না, কিন্তু যেটা হয় এই সাবজেক্টগুলো সরাসরি এক্সাক্ট কোনো জব সেক্টর নাই, মানে সাধারণ বিসিএস বা অন্যান্য জব সেক্টরে কাজ করতে হয়। তো এইটা থেকে হয় কি, আর এই সাবজেক্টগুলো যেহেতু তুলনামূলক যারা শেষের দিকে থাকে তারা নেয়, তো এই সাবজেক্টগুলো যারা নেয় ক্যাম্পাসে কেন যেন তারা একটু মানে ডিপ্রেসড থাকে, বা ও ফিল করে না, প্রাউড ফিল করে না তার সাবজেক্ট নিয়ে, বা এই সাবজেক্ট নিয়ে বলতেও চায় না কোথাও যে আমি সংস্কৃততে পড়ি। কিন্তু একই সাথে দেখেন আপনার 2200 সিরিয়াল মানে কি, আপনি কিন্তু অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিলে আপনার পজিশন হচ্ছে কি টপের দিকে, বুঝতে পারতেছেন? তো এই একই স্টুডেন্ট যখন রাজশাহী বিশ্ববিদ্যালয় বা অন্য বিশ্ববিদ্যালয়ে টপে চান্স পাচ্ছে, সে ল নিচ্ছে, ওখানে ইংলিশ নিচ্ছে, ইকোনমিক্স নিচ্ছে, তার কিন্তু একটা আলাদা একটা কনফিডেন্স থাকে যে আমি লয়ের স্টুডেন্ট, আমি ইংলিশের স্টুডেন্ট, আমি ইকোনমিক্সের স্টুডেন্ট। তো স্বাভাবিকভাবে পরবর্তীতে ক্যারিয়ারে এরা কিন্তু ভালো করে। তো এই জন্য আপনার যদি আমার পরামর্শ, এটা আপনি জানেন, আপনি ভাবেন, চিন্তা করেন আরো, মানে ঢাবিতেই পড়তে হবে, যে কোনো একটা সাবজেক্ট হলেই হলো, এই চিন্তাটা খুব বেশি শক্তিশালী না, ঠিক আছে? বরং সাবজেক্টটাকে গুরুত্ব দেন, ভালো সাবজেক্ট অবশ্যই গুরুত্বপূর্ণ। আমি হচ্ছে পরীক্ষা দিব ইনশাআল্লাহ, ওখানে ভালো সাবজেক্ট আশা রাখি। এখন আমি যদি দাবিতে মানে একটা সাবজেক্ট চয়েস দেই, মানে কিভাবে সাবজেক্ট চয়েসটা দিলে একটা সাবজেক্ট আসতে পারে? আমার এমনিতে জব সেক্টরে যাওয়ার তেমন ইচ্ছা নাই আর কি। এটার সাথে সাবজেক্ট চয়েস দেওয়ার কোনো সম্পর্ক, আপনি অটোমেটিক্যালি যে সাবজেক্টগুলো আসে সবগুলো চয়েস দিয়ে রাখেন, বুঝছেন? থ্যাংক ইউ। আশিক। ওয়ালাইকুম সালাম। কোথা থেকে? গাইবান্ধা থেকে। বলেন। আগে তো সেভাবে ভোকাবুলারি পড়া হয় নাই, এখন পড়তে যাচ্ছি, কিভাবে পড়লে ভালো হয়? এই যে বললাম, যত সম্ভব প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন বেশি পড়েন, মানে বিগত সালের প্রশ্ন, ইউনিভার্সিটি, বিসিএস বা জব,
যতগুলো পড়া যায়। কি বই আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রশ্ন এবং উত্তর। আপনার কাছে যদি যে কোনো বই থাকলে সেখান থেকে পড়েন, বা লেকচার শিট থেকেও পড়তে পারেন। লেকচার শিটেও তো প্রচুর পরিমাণে প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন দেওয়া আছে। ঠিক আছে? জি। আর হচ্ছে বললেন যে প্রতিদিন 3 থেকে 4 ঘন্টা ইংরেজি পড়তে, এগুলা কি শুধু যে শিট থেকে লেকচার ওগুলা যেভাবে দেওয়া আছে এগুলো করবো নাকি প্র্যাকটিস শিট থেকে প্র্যাকটিস করবো? যেটা আপনার, যদি মনে করেন যে লেকচার শিট এখনো দুর্বলতা রয়েছে তাহলে লেকচার শিট, আর যদি লেকচার শিটে দুর্বলতা না থাকে তাহলে প্র্যাকটিস। আর যদি মনে করেন না আমার এখন লেকচার শিটে ভালো করে পড়া হয়নি তাহলে লেকচার শিট পড়বেন। ঠিক আছে আশিক? ঠিক আছে। ওকে ভাই, ধন্যবাদ। সর্বশেষ কথা নিব আমরা খাদিজার কাছ থেকে। বলেন খাদিজা, আনমিউট করে কথা বলতে পারেন। ও হাত উঁচু করে মনে হয়, অথবা ভুল করে হাত উঁচু হয়েছে হয়তো, মেবি। আচ্ছা, সমস্যা নেই। তো সর্বশেষ যে কথাটা বলতে চাই, যে আবারও এই কথাটা আরো বলছি যে টেক্সট বুকের ভোকাবুলারি কি গুরুত্বপূর্ণ? না, টেক্সট বুকের ভোকাবুলারি এখন আর বেশি পড়া দরকার নাই। রাবির জন্য টেক্সট বুকের ভোকাবুলারি খুব বেশি গুরুত্বপূর্ণ না। আপাতত মানে জেনারেলি প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেনের ভোকাবুলারি যত বেশি সম্ভব তত বেশি পড়েন। ঠিক আছে স্যার, আমাদের ঈদের সালামি দেন, ওদের প্রচুর পরিমাণে ঈদের সালামি দেওয়া হবে। ঠিক আছে? তো ঈদের পরে, এটা কোন ঈদের পরে সেটা ঈদের পরে আবার জানাই দিব আমরা। ঠিক আছে? ঈদের সালামি, এই যে প্রচুর মানি ব্যাগে আছে, মানি ব্যাগে টাকা আছে, ওদের জন্য ঈদের সালামি এগুলো, ছোট মানুষ যেহেতু ওরা, ঈদের সালামি আপাতত রেখে দিলাম আমার কাছে। ক্যাম্পাসে দেখা হলে সবাইকে প্রচুর পরিমাণে ঈদের সালামি দেওয়া হবে। ঠিক আছে? আমার সাথে দেখা হতে হবে ক্যাম্পাসে, ক্যাম্পাসের বাইরে। এই যে ম্যাঙ্গো বার পাই কে? ওরে আল্লাহ রে, আমি ম্যাঙ্গো বার দিতে দিতে ফতুর হয়ে গেলাম ভাই। তারপরেও যেই বলে ভাই ম্যাঙ্গো বার পাই, শামীম আক্তার ও 4টা ম্যাঙ্গো বার পাই। ওরে আল্লাহ, এত ম্যাঙ্গো বার পাই কেন? ঠিক আছে, দিব। আমি যে কিভাবে পাই আমি জানি না, দেখা হলে দিব, সমস্যা নাই। কোথায় কোথায় চান্স হয়েছে কোথাও, বা যেখানে দেখা হোক সেখানে পাবেন, সমস্যা নাই। ম্যাঙ্গো বার পাবেন, কোন ম্যাঙ্গো বার দেওয়া হবে। আচ্ছা, যেটা বলছিলাম যে শেষ মুহূর্তে বন্ধুদের এখন চান্স হয়ে যাচ্ছে, এই যে ফেসবুকে যখন লাইভ দেখায় বা ফেসবুকে যখন ছবি দেখায় আপনাদের বন্ধুদের, আমাদের যাদের চান্স হয় নাই তখন বুকটা একদম ভেঙে যায়। যেই বন্ধু আমার সাথে কোচিং করতো, একসাথে বসতাম আমরা, আজকে ওর ছবি দিচ্ছে ফেসবুকের ফোকাসের পেজ থেকে, আর আমার এখন চান্সই হলো না। এটা নিঃসন্দেহে অনেক কষ্টের, অনেক পেইন। কিন্তু এই পেইনে আসলে ভেঙে যাওয়ার কোনো দরকার নাই, বুঝছেন? এখনো পর্যন্ত আমাদের হাতে যে সুযোগগুলো আছে, এই সুযোগগুলোকে আপনি সর্বোচ্চ ব্যবহার করেন। দেখেন, যারা অ্যাডমিশন টেস্ট দেয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা হয়ে যাওয়ার পরে প্রায় 80% স্টুডেন্ট পড়া টেবিল থেকে উঠে পড়ে, আর পড়তে চায় না। কারণ দীর্ঘদিন প্রচুর পড়ালেখা করতেছে, স্বাভাবিকভাবে ধৈর্য থাকে না। তো এই জায়গা থেকে আমি বলতে চাচ্ছি, আমাদের যাদের এখনো চান্স হয় নাই, আমরাও যদি ওদের মতো, যাদের চান্স হয়েছে তারা যেহেতু পড়তেছে না, আমরাও পড়বো না। সামনে ঈদ, এই যে অনেকে ঈদের সালামি যাচ্ছে, এটা এখন আপাতত ঈদের সালামি দরকার নাই, ঈদ এনজয় করা দরকার নাই। ঠিক আছে? ঈদের দিন অবশ্যই এনজয় করেন, কিন্তু একটা পরীক্ষা বাকি থাকা পর্যন্ত, সেটা রাবি হোক, রাবির পরে দেখানো কোনো গুচ্ছ আছে, রাবিতে যদি নাও হয় ভেঙে পড়ার দরকার নেই, গুচ্ছর জন্য ট্রাই করেন। গুচ্ছ তো অনেক বিশ্ববিদ্যালয় রয়েছে, সেখানে মানে আমার কথা হলো যে কোনোভাবেই লাস্ট পরীক্ষাটা হওয়ার আগ পর্যন্ত হতাশ হওয়া যাবে না, এবং সর্বশেষ পরীক্ষার দিন পর্যন্ত প্রত্যেক দিন 8-10 ঘন্টা 12 ঘন্টা করে পড়তে থাকেন। যদি আপনি লেগে থাকেন তাহলে আমি নিশ্চিত বলতে পারি আপনার একটা সাবজেক্ট আসবেই একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে। ঠিক আছে? আমাদের অনেকেরই আসলে মানে আমাদের মধ্যে বেশিরভাগ শিক্ষার্থীরই কি প্রাইভেটে পড়ার মতো বাস্তবতা আমাদের নাই। তো এই জায়গা থেকে আমি বলবো একদম শেষ পর্যন্ত লেগে থাকেন। এই রোজার মাসে অলসতা করেন না। রোজা আমাদেরকে পরিশ্রম করার শিক্ষা দেয়, কিন্তু আমরা রোজার মাসে অলস হয়ে যাওয়ার বেশি, সারা রাত ফোন টিপি আর সারাদিন ঘুমাই। এই যে ক্লাসে জয়েন করছে অনেকে ঘুম থেকে উঠে, কারণ ওরা হচ্ছে বড় লোকস। বলে এই তোমরা যারা গরিব মানুষ তাদের জন্য সকাল 8টা হচ্ছে সকাল, আর আমরা যারা বড় লোক তাদের জন্য সকাল 8টা মানে হচ্ছে মধ্যরাত। তো রমজান মাসে আমরা সবাই কিন্তু বড় লোক হয়ে গেছি। আমরা হচ্ছে ঘুমাই ফজরের নামাজের পরে, এরপরে আমরা উই ফিল বড় লোকস। সো বড় লোকস হন, কোনো সমস্যা নেই, সারা রাত ফোন না টিপে পড়ার চেষ্টা করেন। একই কথা আমার জন্য,
একই কথা আপনাদের জন্য। ঠিক আছে, ওকে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা যেন সকলেই প্রত্যাশিত বিশ্ববিদ্যালয়ে প্রত্যাশিত সাবজেক্টে চান্স হয় সেই দোয়া রইল। সালাম আলাইকুম।